Welcome to Canada Bangladesh Social Justice Action Research Alliance. We organize critical and courageous conversations about issues connected to social justice, equity, and fairness. Our conversations roam around local issues, global issues. Today, I think when I tried to design the poster initially, I had one vision in head. But then subsequently, what I was thinking is that more like we wanted to have a conversation with Professor Jamil Ahmed in order to understand that can theater still contributing in creating critical consciousness. Jamil Ahmed need an introduction in Bangladeshi context. আমি সেই ইন্ট্রোডাকশনের দিকে আমরা সবাই জামিল স্যারকে চিনি, আমরা সবাই ওনার কাজ সম্বন্ধে জানি। আমি বরং সরাসরি সময়টাকে কতটা ব্যবহার করা যায় এবং স্যার আমি ১ম এ যে কথাটা বলতে চাই, আমাদের কনভারসেশনটা যেটা আমরা ব্যবহার করি, এই কনভারসেশনটাই আবার বাংলাদেশের একেবারে হাই স্কুল থেকে আরম্ভ করে কলেজের ছেলেমেয়েরা ওরা এই কনভারসেশনটাকে আবার শোনে ওরা ওদের মতো করে কথা বলে, ওদের মতো করে ওদের আন্ডারস্ট্যান্ডিংটাকে শেয়ার করে। আমি একটু আগে আপনাকে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের একাডেমিক স্পেসে যেই স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি, যারা একটা প্রিভিলেজ ইনস্টিটিউশনে পড়ে তাদের এক ধরনের অ্যাক্সেস থাকে। কিন্তু আমাদের ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের একটা ইনিশিয়েটিভ হচ্ছে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, একটা গ্রামের কলেজে পড়ে, ওই ছেলেমেয়েরাও আমাদের সাথে কনভারসেশন করে এবং আমরা উই আর শোয়িং দ্য অডাসিটি অফ এনগেজিং ইন things like theater with our students. So এটা হচ্ছে আমাদের বর্তমান পজিশন। তো আমরা আজকে আমাদের আলোচনার যে বিষয়টা ক্রিটিক্যাল কনসিয়াসনেস অর্থাৎ থিয়েটার কি এখন পর্যন্ত নিওলিবারাল ক্যাপিটালিজমের আন্ডারে ক্যান থিয়েটার স্টিল কন্ট্রিবিউট ইন ক্রিটিক্যাল কনসিয়াসনেস, এটা হচ্ছে আলোচনার বিষয় আমরা ভাবছি। তো স্যার মানে আমার মনে হয় উইদাউট ফার্দার adu ওয়েলকাম টু আওয়ার কনভারসেশন স্যার। থ্যাংক ইউ। আমি একটু আমার একটা প্রেজেন্টেশন আছে, টকিং পয়েন্টস আছে, ওই টকিং পয়েন্টস গুলো ব্যবহার যাতে করে মানে গুছিয়ে সময়টা ব্যবহার করতে পারি সেই জন্য টকিং পয়েন্টস গুলো আমি প্রেজেন্টেশন করেছি। আমি শুরু করতে চাই একটা ছোট্ট প্রিয়াম্বল দিয়ে, এখানে যে আমি থিয়েটার করি 74 সাল থেকে। 75 সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় গেলাম দিল্লিতে। তো আমি যখন ফিরে এসেছি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ৭৯ সালে, বাংলাদেশ খুব ৭৯ সালে বাংলাদেশ খুব দরিদ্র ছিল সেই সময়। মানে আপনারা সবাই জানেন সেই অবস্থা। তো আমার কাছে বারবার মনে হয়েছিল আমরা থিয়েটার কেন করি বা কেন করব? থিয়েটারের গুরুত্বটা কি এই দেশে? আমি একজন থিয়েটার কর্মী হিসেবে কি করতে পারি? একজন ডাক্তারের গুরুত্ব আছে, ইঞ্জিনিয়ারের গুরুত্ব আছে। ৭৯ সালের এই বাংলাদেশে থিয়েটার কর্মীর গুরুত্বটা কি? তো আমি যত কাজ করছিলাম, আমি ফুল টাইম প্রফেশনাল থিয়েটার প্র্যাকটিশনার হিসেবে কাজ করার চেষ্টা করছিলাম। তো আমার কাজের ক্ষেত্রে ছিল বেশিরভাগ ডিজাইন, এবং ডিজাইন করতে আমি দেখলাম একবার একদম আটকে গেছি। পথ খুঁজে পাচ্ছিলাম না। মানে একদম কোনো জায়গায় পথ নাই। আমি বারবার একই রকম অনেক ভারী সেট, ফর্মালিস্ট সেট তৈরি করছিলাম যার কোনো মানে হয় না। বহন করতে ঝামেলা এবং বানাতেও অনেক কষ্ট। এখন সেখানটা থেকে আমি ৮৭ সালে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম ক্লাইভ বার্কারের অধীনে ইউনিভার্সিটি অফ ওয়ারিকে MA করতে, এবং ওইটা দ্যাট ওয়াজ অ্যান আই ওপেনার ফর মি। The way Clive taught me, because his teaching was just showing me doors, and I walked through multiple doors and discovered by myself, and he was always there to make sure that I didn't go astray, whatever that means. Now, the first book that he gave me was Paulo Freire, Pedagogy of the Oppressed. And following that, of course, I took up Augusto Boal, and I had the huge pleasure of learning what was happening in Africa, Latin America, and also parts of Asia, not so much in Asia, more in Africa and Latin America. And Ngugi wa Thiong'o was making revolution in history and creating wonderful works over there. And of course, there were many expatriates, whites also working there with the blacks. And it was a huge scene for me, and tremendous scene. And that made me see that, yes, this kind of critical consciousness, the kind of critical consciousness that Paulo Freire sought to generate through dialogue was really what I was looking at, and that could really happen through theater. And I started working in '89. There were a lot of failures, and eventually the fall of the wall, and then of course Marxism and the left-leaning political parties that we had over there literally evaporated, except a few remnants. And Bangladesh, since 1991, has been slowly being drawn into neoliberal capitalist society and economic paradigm. That makes me see the huge journey that I have really taken with my students. And when I look at my students, I see a different world.
I see ideology making many a little sense, and that is why what I'm trying to talk about today is I love it if you challenge me, if you prove me wrong, or if I Yes, have sir. another way of thinking. So that will be wonderful. But let me start talking in terms হ্যাঁ, of what I have, and let me start from the beginning. Can you see? হ্যাঁ, আমি স্লাইডটা শেয়ার করেছি স্যার। আপনি এখন স্লাইড পাল্টালেই হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি এখন হুম, দেখাচ্ছি। আপনি আপনি দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা দিয়েছি। এটা পাচ্ছেন তো ইয়েস। আপনি? হুম, হুম, হুম। ওকে, ওকে, গুড। সো আমি এইটা নিয়ে কথা বলতে চাচ্ছি। Tricksteresque playing with neoliberal mechanics. And what I want to construct is a bricolage. হুম, Central question for me here is, can theatre continue to contribute in creating critical consciousness under neoliberal digital capitalism? The question that you have asked. And thank you for asking me this question, because it has made me look back and rethink a lot of things that were really very, very hazy. But now at least I see certain ways, avenues. And of course, with this central question, I also have by extension, how can theatre subvert neoliberal norms? Huge question and a huge uh, uh, asking. I have some signposts I want to construct briefly. What স্যার, neoliberal? মানে একটা সো সরি স্যার। আমাদের হচ্ছে না, স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। আপনি কি শেয়ার বাটনে ক্লিক করেছেন স্যার? হ্যাঁ, Oh, আচ্ছা, প্রেজেন্টেশন আচ্ছা, বাটনে ক্লিক করতে হবে স্যার। হ্যাঁ, আচ্ছা, আবার তাহলে একটু ১ম থেকে যাব স্যার। তাহলে আচ্ছা। যারা আমাদের অডিয়েন্স তারা যেন স্লাইড গুলো মানে সরি, ডকুমেন্টেশন সরি। থাকে। কিন্তু আমি কি শেয়ারে যাব না? না, শেয়ারে ওই গিয়ে যখন এখন প্রেজেন্টেশন মোডে আছে, এখন পাল্টাচ্ছে। আপনি আবার যদি ১ম স্লাইডটাতে যান স্যার, তাহলে সেটা সুবিধা হয়। এখন আছেন, আপনি ঠিক আছেন তাহলে এখন? হ্যাঁ, হ্যাঁ। এখন একটা স্লাইড পাল্টান স্যার, দেখি একটা করে দেখি। হ্যাঁ, এভাবে ক্লিক করে পাল্টাতে হবে স্যার। সো আচ্ছা, সরি তাহলে স্যার। আচ্ছা, না তাহলে মানে আপনি এভাবে যাচ্ছেন, আমি যদি এইভাবে যাই, হুম, ১ মিনিট। এখন কি আপনি দেখেন কিনা? আই এম সরি। হুম। এটা যদি আমি প্লে ফ্রম দ্য হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস এখন স্যার। কি দেখতে পাচ্ছেন আপনি? না, এখন তো স্লাইড পাল্টাই, একটা পাল্টাছেন স্লাইড? এখন কিছু দেখছেন? আমি না, কিন্তু না। কিছু বদলাচ্ছে না। ক্লিক করে যেতে হবে। আই এম সো ও সরি স্যার। মানে ক্লিক আচ্ছা, করে আচ্ছা, যেতে আচ্ছা, হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি ওখান থেকে যাই না, আমি এখানটা থেকেই যাই। ঠিক এটা আছে থেকেই স্যার। যাই। ওকে। এটা ঠিক আছে থেকেই স্যার। যাই, হ্যাঁ। তাহলে হুম, এটলিস্ট আমার ঝামেলাগুলো হচ্ছে না এখানটা। হুম, আচ্ছা, তো হুম, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, আমার মূলত আমি যেটা আজকে যে করতে চাচ্ছি সেটা হচ্ছে, this is the title of my presentation, Tricksteresque Playings with হুম, Neoliberal Mechanics. And what I হুম, want to present is a bricolage. আমার হুম, central question হচ্ছে এইটা: can theatre continue to contribute in creating critical consciousness under neoliberal digital capitalism? The question that you হুম, have asked. And by হুম, extension, how can theatre subvert neoliberal norms? Now, হুম, there's some signposts that I want to construct, and then at the end, I would like to create the bricolage. So, হুম, by that I mean, I just would like to briefly talk about what I understand by neoliberalism, what I হুম, understand by consciousness, dialogue, theatre, trickster, and play, and হুম, then I would use some of these signposts to create the bricolage at the end. I হুম, hope. I হুম, hope I make sense. Okay. Now, what I understand by neoliberalism, so that I mean we are on the same page, it is a project concerned with institutional changes that gave way to the core tenets of Chicago School economics, that is privatization, deregulation, and cuts in government services. In consequence, labor market accords, industrial relation systems, and the redistributive tax structure, social welfare programs have transformed, cut, and really sometimes done away with. The shift was away from Keynesian economic ideas to monetarist supply side and rational expectation theories. Now, there are multiple neoliberal deployments the world over. The salient conditions are nevertheless an ideology that is generated not from the state or from the dominant class, but from the quotidian experience of buying and selling commodities from the market. It is then extended across other social spaces to become an image of the society itself. Now, neoliberal project is concerned with this is more than an ideological rhetoric or a political reality. It is above all a political project that tries to render the social domain economic and link a reduction in welfare state services and security systems to the increasing call for personal responsibility and self-care. And that's very important. So the social is equated to the economic, and personal responsibility and self-care are now your dominant signs. Under this economic order, large companies are directing gigantic energies to marketing and branding of objects, attempting to create
desires and demands that will turn people into active consumers. Here, consumerism works by turning wants into needs and then encouraging people that they can, and they really should really realize these needs. This often works by leading to surrendering oneself to addictive life of consumer capitalism, and by the wanting, the longing after, and the seeking out of the desiring products. Now, this is one of my talking points. This is what I mean by neoliberalism, and vitally again, so the social domain, the social safety nets are being cut away, and you're really told to fend for yourself. Against this, another talking point that I really like to engage with is Paulo Freire's dialogue. And dialogue denotes an epistemological relationship that involves the social and not the individualistic character of the process of knowing. So it is a social process of knowing. It is the encounter between humans mediated by the world in order to name the world, understand the world, demystify the world, and understand the mechanics of the world and how the world is really turning. And since dialogue is the encounter in which the united reflection and action of the dialoguers are addressed to the world, which is to be transformed and humanized, this dialogue cannot be reduced to the act of one person depositing ideas in another, nor can it become a simple exchange of ideas to be consumed by the discussants. Dialogue cannot exist without love, humility, and intense faith in humankind. Dialogue becomes a horizontal relationship in which monumental trust between the dialoguers is a logical consequence. And this is what Paulo Freire believes, and clearly there are some very Christian underlying assumptions also in terms of love and humility. Now, the critical consciousness, one of the nodes of our dialogue today, is this. This is what I understand. This is what I understand from Paulo Freire. This is conscientization, learning to perceive social, political, and economic contradictions and to take action against the oppressive elements of reality. That is what I understand by critical consciousness from Paulo Freire. The awakening of critical consciousness leads the way to the expansion of social discontents, precisely because these discontents are real components of an oppressive situation. Already you see, you are in loggerheads with neoliberal system, with consumerism. Culture of silence is what conscientization tries to break. Culture of silence is the passive acceptance of being mere objects, totally known, defined, and acted upon, subtly programmed to the logic of the system. Critical consciousness is never imposed. It is to be forged with the oppressed in a dialogic encounter, and therefore dialogue is important. My third talking point, or third node of our dialogue today, is really this notion of theater. By theater, I mean a playful representation made by one or more humans, that is performers, in the presence of one or more humans who are the spectators, by transforming the actual time space into the order of the imaginary, and therein weaving a strand of fiction. Fiction is any imaginative piece of narrative where events are represented in time. It serves as a machine to think with. It is immaterial to ask if the fiction is real. It's important that fiction is a machine to think with. Fiction gives you options of thinking beyond what we have today. The experience elicited by a performance can take place only in the present time, and thus it is inextricably linked to the direct interaction of the spectators with the represented reality. And that's very important. So there is this direct interaction of the live spectators with the represented reality created by the performers. Now, in this theater, a core underpinning notion of theater is that it is social. In fact, the most social of all art forms. The devising process in theater operates as a microcosm of society. Its performance condition extends that microcosm to a larger microcosm when the spectators join in the creative act, and together the spectators and performers embark on a journey into the world of fiction that asks, what if? And that is what theater does. And in asking what if, it tries to raise meaningful questions, worthwhile and meaningful questions, which are relevant questions, as though theater were a drawing board. So what if on a drawing board, you imagine alternatives and possibilities that impinge on social and individual lives. Theater is not communication across cyberspace.
That is, we are not engaged in theater now, including AR, VR, and metaverse. These are not theater. Theater is very much live. Third, the other talking point that I want to engage on is this notion of trickster. A trickster is deceitful, intelligent shapeshifter, and inventive culture hero, and at the same time a clownish fool, always undecidable, who dwells in between spaces and able to mediate binary oppositions as he or she resists all attempts at comprehensive explanation. A trickster is able to engage in playful subterfuges. A trickster operates in practical, concrete, face-to-face relationship that people negotiate all the time, sometimes with considerable immediacy. Capable of shift to wildly speculative thought, a trickster is capable of this, and concrete inventiveness. He or she is also imbued with fascination for tinkering with capricious and uninhabited experimentations. That is why he or she is also called disorderly, and this disorderly characteristic is also impinges on the trickster. Plans carefully and deploys cunning foresights in all the experiment that the trickster engages in. Now, the ethical framework for a trickster emphasizes on a departure from rules or on the insufficiency of rules. Now, if you want examples, I would like this Ethiopian proverbs: when the great lord passes, the wise peasant bows deeply and silently farts. That is what I mean by trickster. That is also tricksteresque. You have a trickster in Nasiruddin Hoxha, the satirical Sufi from the Seljuk Sultanate of Rome, Raja Birbal, court jester in Mughal Empire, Akbar's Mughal Empire in the 16th century, Gopal Bhar and Krishnanagar in medieval Bengal, 18th century Bengal. But again, you may also be familiar in the West of Bertolt Brecht's Life of Galileo, the character of Galileo, who swindles the university because the university will not pay him enough money, swindles the university by really selling a second-hand invention, and then which is not his, by passing it off as his invention, but utilizing the money into looking into the stars, experimenting, and his research into the stars. So Bertolt Brecht's Galileo. Now, this last notion of play is, it is inevitably, life is invariably an intertwinement of two liminal phenomena, ritual and play. Where ritual is structure, play is absolutely structureless. These two phenomena are systematic modes of complementary frames of meta-communication that are premised on ritual, which says that let us believe, and play, which says make believe. So let us believe and make believe. If you intertwine these, one tries to structure and rigorously, and the other tries to break the structure. And with these two intertwining of ritual and play, life, it makes new discoveries, but also stays within structural forms. Now, while ritual structures, play subverts. Now, for me, play is then a free activity standing quite consciously outside ordinary life as being not serious, of no material interest, of no profit, but at the same time absorbs the play intensely and utterly. Now, this is what Turner says about play. Play is liminal, interstitial, in betwixt and between all standard taxonomic nodes. It involves border crossing, the supreme peculiar of frail transient constructions. A play engages in not for real daily life performances that sends out meta messages possessing the potential of reconstituting human cultures. Play has a power of the weak and an infinite audacity to face the strong. Because you're playful, because you can always claim that I was merely playing. And play, again, from Bateson, if you can theorize a little bit more, two peculiarities of the play are that the message or signal exchanged in play are in certain cases untrue or not meant, and B, that which is denoted by the signals is non-existent. The result is the playful nip denotes the bite, but the bite does not denote what it would denote, what would be denoted by the bite. This should be bite.
it should be but it does not denote what should be denoted by the bite. So all that I mean by this is when a dog is playing with you, the dog is really nipping at you or playfully bites you, but is not really biting you. So the playful nip denotes a bite, but it does not denote what would be denoted by the actual bite. But there are instances when the opposite phenomenon also happens. For example, if a person experiences the full intensity of subjective terror when a spear is flung at him or her from a 3D screen, at that instance, there is no questioning of the reality, although there is no spear in the movie house. The message in a play is clear. The play establishes a paradoxical frame. The frame may be diagrammed thus: all statements within this frame are untrue. I love you, I hate you. Now, all statements within this frame, including this statement, is untrue. So if this is untrue, then the fate of if this is untrue, which means then all statements within the frame are true, which means this itself is true, and I love you is also true. But if you take it as an untrue, then this is untrue. I love you is untrue, but then I love you, then I hate you is untrue. Anyway, so what play really brings about is a paradoxical frame, and where you really can, I think, subvert the neoliberal norms. And this brings me to the bricolage that I want to propose. Bricolage, by that I mean making something out of heterogeneous repertoire of whatever is available after Lévi-Strauss. Now, for this bricolage, I want to go back to the postmodern condition of Lyotard and remind me and you all that the true goal of the system that is running us is the reason it programs itself like a computer is the optimization of global relationship between input and output, that is performativity. It connotes the jargon of efficiency and effectiveness, quality assurance, and inspection and accountability that has become so prominent in contemporary educational regimes that it nicely evokes practices whose raison d'etre is sometimes appears increasingly to be the provision of data to fill spreadsheets. Whatever is undertaken must be justified in terms of increase in productivity, measured in terms of gain in time. Now, the universities inoculate themselves against subversive research by absorbing the researchers into the system to increase their rating, so long as the program attracts more student customers. As long as it does, everything's fine. Now, all that I'm now trying to say is that we can subvert this norm, this postmodern condition, and this neoliberal norm of performativity by bringing in paradox and paralogy. Lyotard again reminds us that science doesn't develop simply by means of linear efficiency. It proceeds rather by inventing counterexamples, by looking for paradox and legitimizing it with new rules in the game of reasoning. This is not just a matter of innovation. The break that occurs in response to paradox with the invention of new rules in the game is the order of paralogy. And by paralogy, I mean, for that, what I mean is where Jürgen Habermas insists that our conversational quest should be for consensus, Lyotard argues that the quest should be for paralogy. And by paralogy, I mean the ongoing creation of meaning. One is inspired to respond to something another says by saying something else. What conversation can give us is more than consensus. It can bond us to the process of a dialogue that requires both our parts. And when it works successfully, it can awaken our minds to an understanding, to an unending expansion of new ideas. Now, that is what paralogy does. Instead of convincing somebody, or instead of creating consensus, what you're really trying to do is you're trying to generate multiple ideas in terms of, which is what I mean by paralogy, which may not be what I'm trying to say or what you're trying to say. Someone else might create another idea from whatever is happening between two of us now, or a third person. Now, by paradox, I mean, say, a crocodile dilemma. It's a beautiful paradox. If a crocodile steals a child and promises that it's returned to the father, if the father can correctly guess exactly what the crocodile do, how should the crocodile respond in case the father guesses that the child will not be returned? If we can, what I'm trying to say is that these paradoxes bring your neoliberal performative mode to a halt.
because it cannot think beyond that. But more than these paradoxes, perhaps is this superposition which quantum computers present you with. Instead of ordinary computers operating by chips using bits, that is tiny switches that work by being positioned either in the off mode, represented by a 0, or in the on mode, represented by a 1. Quantum computers use qubits that can be in superposition, where they're both on and off at the same time, and or wherever on a spectrum between on and off, between the two. Superposition is like the uncertainty of a spinning coin that is both heads and tails at the same time, or any other multiple position situated between the two as it spins. Qubits in supercomputers can comprehend the uncertainty and defies the logic of binaries and defies either or. In the paradoxes and the superposition, the performative logic of the neoliberal system breaks down, and the break is of the order of paralogy. Breaking down neoliberal order, you're really generating paralogy, and you're really generating multiple questions and multiple ideas. So finally, having said all that, this is my proposed bricolage. In order to unwork the performative logic of neoliberalism, the optimization of the global relationship between input and output, that is performativity, it is necessary to mobilize paradox and paralogy in theater performances by means of play, generating a line of flight initiated by the trickster. In this scheme, perhaps critical consciousness is inconsequential. That is what I have to say. Thank you. Thank you, sir. Thank you very much. I have so many questions, and I think we will have a wonderful conversation now based on a lot of the things that your presentation has brought forward. প্রথমে আমি step by step presentation থেকে যেই as an audience, and I want to present some provocations, and I want to think with you that what is the potential of theater, or if there is any at all. আপনি যখন বলছেন থিয়েটারকে ডিফাইন করার ক্ষেত্রে, ওই জায়গাটা থেকে শুরু করি। আপনি বলছেন স্যার, theater is not possible in metaverse or in a world যেখানে আমাদের consciousness, আমাদের লাইফটা is immensely mediated through digital means. এখন I will bring in some scholars work. Let's say scholars like Nick Goldry, যিনি বইটা লিখেছেন ডিজিটাল ডেটা কলোনিয়ালিজম বা colonization by data. আবার টিম গু, উনি যেটা লিখেছেন যে attention merchants, অর্থাৎ আমরা এই থিয়েটার করবার জন্য I have zero idea about theater. I'm trying to think with you, sir. No, absolutely. Please. Absolutely. Yeah. So basically, if we want to borrow the conceptions of theater from, let's say, Peter Brooks, that what are the conditions to call something theater? And now in the digital capitalism, in neoliberal digital capitalism, in order to produce value, in the past, it actually went through colonization. It has taken over human body as slaves, as colonized spaces for resource extraction. Got it. But under neoliberal digital capitalism, it is after colonizing three very uncommon things that was not in the past. One, colonizing your time. Time has gone exponential under digital capitalism. Like in 1 minute, let's say 700 million minutes of YouTube videos can be watched. Means time is no longer just that one bits of moment in the clock anymore. And obviously we have to remember, borrowing from Bourgeois, that the measurement of time, how immensely important it was for capitalist exploitation, capitalist extraction. We have to measure to increase efficiency, to control the body's input and output relationship through time. এখানে টাইমটা এক্সপোনেনশিয়াল হয়ে গেল। সেকেন্ডটা হচ্ছে physical space তো limited, যে এতটুকু বাংলাদেশ, এতটুকু ভারত, কিন্তু when it comes to digital spaces, it is not limited. And then final frontier, which is very dangerous, and let's say I'm going to borrow from Theodore Adorno's conceptualization, the most dangerous man in the United States is, Walt Disney, because it is the leisure time when we reflect, we think, and from there the resistance comes. If the digital capitalism is after colonizing the consciousness, because our attentions are now the most profitable commodity, because our life
datafication actually generates value. So on these three conditions, colonization of time, colonization of consciousness as a space, colonization of space which is no longer just the geographical space, rather it is the digital space. Under these three conditions, when we are living, these theorists, when they have talked about theater as a tool for creating, let's say আমি যদি বোয়াল এবং ফ্রাইডের কথাই বলি, যেমন ফ্রাইডের একটা বিখ্যাত কথা আছে যে theater can be a stage for rehearsing revolution if it is not revolution itself. তো এরকম একটা কন্ডিশনে তো তখন তো তারা এই কন্ডিশনগুলো চিন্তা করেন নাই। এই জায়গাতে are we not constantly in digital dramaturgy? আমি গভর্নমেন্টকে নিয়ে আসছি এখানে, যে আমি তো এই জায়গায় পারফর্ম করছি, তো এই লেটস থিঙ্ক টুগেদার স্যার, যে এই জায়গায় in a metaverse, if my consciousness is colonized, if my time is colonized, if the space is colonized for capitalist extraction, how are we to think about theater in a digital realm, sir? Right. No, you don't think in terms of a digital realm. As by that I mean you don't think by producing something for the digital world. Now, look, you can colonize me, but you can colonize anybody and everybody. But then I also think it is how much of a subject and how much of your structure, this intertwinement of subject and the subject's choice that he or she makes. Whatever you do, however you try to colonize me, one thing that they will never do is say that there is no democracy or you don't have a choice. They'll all at the same time say you have a choice, and they'll open up millions and millions of choices in front of you, and there lies you have to, a human being or me, I have to be very careful in choosing what I want to choose and not to choose. If I really want to enter into Facebook, I don't have a Facebook account. I don't need a Facebook account, but I need you. So whenever I need you, I can enter into a dialogue here, or I can enter into any other dialogue I want to. But the choice is also there. So a subject can choose. A subject is determined. I very much see that in terms of Marxist paradigm, that the subject is determined, but at the same time, subject can also choose. So the intertwinement of these choices that a subject makes, and also the determination of what by all the conditions, all this colonization that I have, I can also make space for what I want to do and what I want to a certain extent. I can squeeze my way out. You, for example, you're choosing to spend your time here on this dialogue and not watching something else on the YouTube, right, or Walt Disney, for example, or somebody else is choosing here. So those choices are here. Now, beyond that choice, what I mean by theater is specifically is, let us not take or try to impinge on theater what theater can do or cannot do. Theater is very much lives on live interaction. The interaction that we are having is very vital. It is saving time, it is saving money, and it is saving a lot of things for all of us, and that is very, very important. But if I want to make a theater by this, it will be very difficult, because here I am not in touch. Here I'm not in communion with you as I would be if you had been present in front of me. আমার সামনে থাকা আর এই ডিজিটাল স্পেস থেকে থাকা এক জিনিস না। কাজে থিয়েটার করতে গেলে আমি ডিজিটাল অ্যাক্রস ডিজিটাল স্পেস হয় না, হবে না আমার জন্য। আমি এটা বুঝি। I can use this for myself. আমি এটা পার্টলি ব্যবহার করতে পারি আমার থিয়েটারের ভেতরে। আমি এমনকি নানাভাবে ব্যবহার করতে পারি, কিন্তু আমার মূল কন্ডিশন আমার থাকবে আমার দর্শক যেন আমার সাথে, দর্শকের সাথে যদি ইন্টারঅ্যাকশন হয়। আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, জি স্যার, আমি বুঝতে পারছি। এখন ওই জায়গাটাতে যদি আরেকটু এক্সপ্যান্ড করতে চাই, মানে এই যে আপনি এমবডিড সেলফ এর কথা বলছেন একটা জায়গায়, এখন এই জায়গাটাতে এই সাবজেক্টের ক্ষেত্রে না, ফর এক্সাম্পল সাবজেক্ট যখন সাবজেক্টের এজেন্সি আছে, আমি সাবজেক্টটাকে মানে এজেন্সির কথাকে করতেছি না, আই এম সাবস্ক্রাইবিং টু ফুকোডিয়ান নোশন যে মানে সাবজেক্টের এজেন্সি আছে, পাওয়ারটা এত বিনাইন কিছু না। কিন্তু আমার সাবজেক্টিভিটি ইনফর্ম করার ক্ষেত্রে এটা maybe totally my personal musing. I personally think that a lot of my ontology, a lot of my life experience, what has shaped me sort of makes me aware about my subjectivity. And I understand that if I cannot claim my agency, I cannot change. For example, আপনি ডায়ালগের কথাটা যখন বললেন, ডায়ালগের কথাটাতে আপনি ফ্রাইডিয়ান ডায়ালগের কথাটা বললেন। আপনি একটা কথা বলছেন খুবই ইম্পর্টেন্ট, যে ডায়ালগটা হচ্ছে ফান্ডামেন্টালি সোশ্যাল। এখানে
ওই ক্যাপিটালিস্ট হায়ারার্কিকে ডিসরাপ্ট করার জন্যই ডায়ালগের কাজ। এবং আমাদের যেটা ফ্রায়ারি কিন্তু টিচিং এর কথা বলছেন। উনি বলছেন কনসিয়েন্টাইজেশন এর কথা। যেখানে 2 গ্রুপস অফ, একজন হচ্ছে এডুকেটর, আরেকজন হচ্ছে লার্নার। তারা ব্যাংকিং মডেলটাকে ডিসরাপ্ট করতেছে। এখন আমরা যখন এডুকেশনের কথা বলি, ফর এক্সাম্পল আমার কাছে অ্যাজ আ টিচার আই হ্যাভ মানে মানে দিস ইজ আই আই এম প্যাশনেট অ্যাবাউট টিচিং। আমি যখন ফ্রায়ারি পড়েছি, it was like for me boom, like what, I did not know this all this time. তো সেই জায়গাটায় যখন থিয়েটার, আমি একটা মানুষকে যখন একটা পার্টিকুলার রোলে প্লে করতে বলা হচ্ছে, আই এম সাপোজ টু ফিল that person. I'm supposed to understand the subjectivity of that person. And that gives me a kind of conscientization, which is probably not possible in a banking model of education. যেখানে আমি ক্লাসে গেলাম, আপনি আমাকে আমি শিখলাম যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত সালে ভাষা আন্দোলন হয়েছে। দ্যাটস নট লেটিং মি থিঙ্ক। আবার ওই এডুকেশনের একটা পারপাস আছে স্যার, যে এই এডুকেশনের মাধ্যমে স্ট্যাটাসকে কোয়েশ্চেন করা হয় না। তো ওই যে ফ্রায়ারিয়ান পেডাগজি যেটা থিয়েটার ফ্যাসিলিটেট করতে পারে, সেই ফ্রায়ারিয়ান পেডাগজি কি ডিজিটাল ওয়েতে কি করা সম্ভব স্যার? আমি সেটা মনে করি যে সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি মনে করি ওরা আপনাকে কোঅপ করে নেবে, কোঅপ করে নিয়েছে এর ভেতরে। অগাস্তো বল ফ্রেডের চিন্তাটাকে অগাস্তো বল থিয়েটার প্র্যাকটিসে করেছেন। পাওলো ফ্রেডে যেটা করেছেন তার এডুকেশনের ক্ষেত্রে, অগাস্তো বল করেছেন থিয়েটারে, এবং এই একই ডায়ালগ, কিন্তু এই ডায়ালগটা ফ্যাসিলিটেট করার জন্য এখন একজন জোকার আছে মাঝখানটা, যে এরকম আস্ক দ্য রং কোয়েশ্চেন যাতে করে জায়গাগুলো উন্মোচিত হয়। কিন্তু আমার কাছে মনে হয় এখন যে আপনি যে ডায়ালেক্টটা তৈরি করবেন, এই ডায়ালেক্টটা ফ্রেডে যে কথাটাকে একদম বলছে, হিউম্যানাইজেশনের কথা বলছে। ফ্রেড একদম বেসিক জায়গাটা হচ্ছে একদম আপনার মডার্নিস্ট চিন্তা, যেখানটা ধরে নিচ্ছে যে একটা মেটা ন্যারেটিভ আছে যে মানুষের মুক্তি সম্ভব, এবং মুক্তির পথ থেকে এইভাবে মানুষের স্ট্রাগলটা হচ্ছে অপ্রেসার এন্ড অপ্রেসড, খুব পরিষ্কার বাইনারি। এই অপ্রেসার অপ্রেসড বাইনারির ভেতর থেকে আপনি এই মুক্তিটা সম্ভব। আমার কাছে মনে হয় আমরা ওই যুগটা পার হয়ে আসছি। আনফরচুনেটলি আমার কাছে মনে হয় এখন আর অপ্রেসড আপনি বাইনারি দিয়ে হিসাব করা একদম অসম্ভব। কে অপ্রেসার, কে অপ্রেসড, কে এখানটা হ্যাভ, কে হ্যাভ নট। এই ডিজিটাল ক্যাপিটালাইজেশনের ভেতরে বাংলাদেশ থেকে কেউ তো আপনার একটা জিনিস তৈরি করে পৃথিবীর যে কোনো জায়গায়, যে আপনার ইউটিউবের ভেতরে একটা করে, ইউটিউবে একটা আলোড়ন তৈরি করে অনেক টাকা নিয়ে আসতে পারে এখানটা। তো ও অপ্রেসার না অপ্রেসড, ও এখান থেকে কোন জায়গা থেকে কাজ করছে? কাজে ইটস আ ভেরি ফ্লুইড সিচুয়েশন, এন্ড ফ্লুইড সিচুয়েশনের শেষ জায়গাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি যেভাবেই কলোনাইজ করতে চান না কেন, শেষ পর্যন্ত হচ্ছে অপটিমাইজেশন, যে আপনাকে ইনপুট কত আসছে, আউটপুট কত হবে, এবং এখানে কত লাভ হচ্ছে। ওইটা যতক্ষণ না আপনি ইউনিভার্সিটিতে প্রমাণ করতে পারবেন, আমার ক্লাসে এতগুলো ছাত্র আমাকে এত টাকা এনে দিচ্ছে তোমার ইউনিভার্সিটিতে, যাতে তোমার লাভ হচ্ছে এবং এর আউটপুট এত হচ্ছে, এই ইনপুট আউটপুটের হিসাবে যাবে ওরা সব জায়গায়। ওই ইনপুটের আউটপুটের হিসাবেও আপনাকে এই ফ্রেডে এবং বল করে খেয়ে ফেলেছে। ফ্রেডে তো আমেরিকা একদম খেয়ে নাস্তানাবুদ করে দিয়ে তাদের মতন করে ব্যবহার করবেন, কনসিয়েন্টাইজেশন থেকে ভিন্নভাবে চলে যাবে এখানে। আমি সেই জন্য, কারণ এখানটা এখন আপনার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন আমার ছাত্রদেরকে দেখি, তো সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয় যে আমার থেকে এদের পার্থক্য সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা বলেন মেটা ন্যারেটিভ বলেন, কিন্তু বিশ্বাস করতাম একটা আইডিওলজি, দ্যাট ক্যান বি আ মেটা ন্যারেটিভ অফ আমাদেরকে মুক্তির পথ এনে দেবে, সবকিছু দেবে, কিন্তু একটা আইডিওলজি ছিল। আইডিওলজিটা মনে করতাম ওইটা চিন্তা করতে জায়গা দিত, এবং ওখান থেকে মনে করতাম আমাদের পথ খুঁজে বার করতে হবে, ওটা মার্কসিজম হোক, ওটা ফুকোর চিন্তা হোক, কিংবা যে কোনো জায়গা হোক। কিন্তু এখন জায়গাটা হচ্ছে যে নিউ লিবারাল ক্যাপিটালিজমে সবচেয়ে বড় ভয় হচ্ছে আপনাকে যখন বলছে যে ইউ হ্যাভ টু লুক আফটার yourself, you have to fend for yourself, and you have to make sure that you earn enough, so, and we just give you a level playing field, and if you're intelligent you can make money. We are not going to provide you all the safety nets, and you have to earn your money, and you have to live by yourself. এই কথাটা বাংলাদেশ থেকে আমি ওই যে সেলফ কেয়ারের কথা বলছেন, বা পার্সোনাল রেসপন্সিবিলিটি, এখন আমি ছোটবেলায় যখন দেখতাম যে ওষুধের দাম কত ছিল বাংলাদেশে, আর এখন ওষুধের দাম কি, আমার ছোটবেলায় আমার আব্বা আমাকে কিছু অসুখ হলে আমাদের যে অফিসে ইপিআইডিসি ছিল আধা সরকারি, ওইখানটা ডাক্তার বসতেন, ডাক্তার কাছে দেখাতেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিতেন, ওখান থেকে ভাম এন্ড কোম্পানি ছিল 60-এর দশকে, ওখানে যেতাম, ওষুধ পেতাম ফ্রি, এবং বাসায় ওই ওষুধগুলো আমাকে দিত, সুস্থ হয়ে যেতাম। এখন আপনার যে কোনো অসুখ হোক না কেন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেই ডাক্তারের কাছে নিয়ে হাজার টাকা,
না 5-6 হাজার টাকার কমে আপনি কোনোভাবে বাংলাদেশে কোনো ট্রিটমেন্টের কথা চিন্তা করতে পারেন না, যেটা ছিল না এখানটা। এই জায়গাটা, এই যে আমি খুব পরিষ্কার ভাষায়, এই যে সেফটি নেট রাষ্ট্র তুলে দিয়েছে, এই সেফটি নেট তুলে দেওয়ার ফলে আমার ছাত্রছাত্রীটাকে আমি কেমন করে বলবো যে বাবা তোমাদের অপ্রেসড চেনো, এবং তারপরে এইখানটা থেকে তুমি কনসিয়েন্টাইজ হও বা তুমি পৃথিবীকে ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে শেখো। আমি যেটা বুঝি তার জায়গায়, কারণ ওকে দেখতে হবে শেষ পর্যন্ত দ্য এন্ড অফ দ্য ডে যে ওকে টাকা আয় করতে হবে নিজেকে, এবং নিজে টাকা আয় করে ওকে দেখতে হবে যে ওর এটা হচ্ছে পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সেলফ কেয়ার। ওই পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সেলফ কেয়ারের এই পুরো হিসাবের ভেতরে থেকে তার পাশে যখন আপনার রয়েছে এটা আপনার এই কনজিউমারিজম, আপনি দেখছেন যে একটা আইপ্যাড দেখছেন, আইপ্যাডের এত দাম, ওই ছেলেটার এখন লক্ষ্য হচ্ছে আইপ্যাডটা কেনা। আপনি সেই জায়গায় যে খাওয়া করতে হবে, আইপ্যাড কিনতে হবে, এর ভেতরে আমাকে বাঁচতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমাকে টাকা পয়সার হিসাবের ভেতর থেকে আপনি কোন জায়গা থেকে আপনি কনসিয়েন্টাইজ করবেন, কোন জায়গা থেকে আপনি বলবেন যে এইখানটা থেকে এখন আমাকে যেটা দরকার হচ্ছে, বা আমি যেটা ক্রিটিক্যাল কনসিয়াসনেস, এইটা ক্রিটিক্যাল কনসিয়াসনেস আর এত ইনফরমেশন আছে। আমি একটা আপনার কথাটাই ফেরত আসছি এখানটা, আপনি যখন বলছেন যে আমাকে কলোনাইজ করতে পারে, আমাকে টাইম কলোনাইজ করতে পারে, পাল্টা আমি বলতে পারি যে আমার কাছে এখন অনেক অপশন আছে। আমি চাইলেই আমি আমার এই ফোনটা ধরে আমি খুঁজে দেখতে পারি এই শব্দটার অর্থ কি, বা এইটার অর্থ কে কি কোথায় দিচ্ছে, যেটা আমি আগে করতে গেলে আমাকে লাইব্রেরিতে ছুটতে হতো, আমি ঘরে বসে করতে পারি। এই অপশনটা আমাদেরকে অনেক বেশি ডেটা অ্যাক্সেস করতে দিচ্ছে, যেটা আমি সাবভার্শনের কাজে লাগাতে পারি। এখন আমি যেটা বলছি সেটা যে কলোনাইজ করতে যেভাবে আমাকে পারে সেটা করেও অনেকটা জায়গায়, কিন্তু সেখানটা থেকে আমি যদি আমার এই সেলফ কেয়ারের ভেতর থেকে আমার নিজের জায়গাটা তৈরি করে রাখতে পারি, তারপরে আমি খুঁজতে পারি যদি যে আমি কোথায় ট্রিকস্টারের মতন ওরকম সদা সত্য কথা বলিবার জায়গা নাই এখন আর। ওই সদা সত্য বলিব বললে আপনি কোথায় যেতে পারবেন না। আপনাকে হতে হবে ওই ট্রিকস্টার, যে ওই যে আপনার যদি খুব বড় কেউ আসে তার মাথায় একদম প্রণাম করেন, কিন্তু শান্তভাবে পাত দিতে পারে হতে হবে, যাতে করে এইটা আমি মনে করি ক্রিটিক্যাল কনসিয়াসনেস, যে আমাকে টাকা আয় করে এর ভেতর থেকে আমি কোত্থেকে ফাঁক খুঁজে পাবো, যে আমি ওই যে আধা ঘন্টা সময় পেলাম, 1 ঘন্টা সময় পেলাম, ওইটা দিয়ে আমি গান শুনবো, আমি একটা গান বানাবো, ওইটা দিয়ে আমি একটা নাটক করবো, ওইটা দিয়ে আমি এই কাজটা করবো। ওই জায়গাটা করার জন্য আমি বলি থিয়েটার যদি আমাকে এই প্যারালজি জেনারেট করতে পারে, কোন রকম ক্রিটিক্যাল কনসিয়াসনেস না তৈরি করে আমাদের ভেতরে ওই যে ট্রিকস্টার, সে যদি আমাকে লাইনস অফ ফ্লাইট, একদম ডিলিউশন লাইনস অফ ফ্লাইট যদি আমাকে দেখাতে পারে যে আমি এরকম আই ক্যান টেক আ লাইন অফ ফ্লাইট, এখান থেকে বিচ্যুত হতে পারি এই কাঠামোর ভেতর থেকে, এবং আমি যদি চালাকি করে আমি এখান থেকে ফাঁক ফোকর দিয়ে বার হতে পারি, কোত্থেকে আমি কেটে ছিঁড়ে বার হয়ে আমার মতন করে সময় নিতে পারি। কাজেই উই হ্যাভ টু বি আ ট্রিকস্টার, অ্যান্ড থিয়েটার ওই ট্রিকস্টারের ধারণা মোবিলাইজ করে যদি আমাদেরকে শেখাতে পারে, আমাদেরকে প্যারালজি তৈরি করতে শেখাতে পারে, আমাদেরকে দেখাতে পারে যে কোথায় কোথায় গিয়ে এখানে এই লজিক, নিউলিবারাল লজিক যেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম অপটিমাইজেশন পারফরমেন্স, ওই পারফরমেন্সের জায়গায় গিয়ে আমাকে যদি ওটা দেখাতে পারে যে এখানটা যেটা কাজ করতে পারে সেটা হচ্ছে প্যারাডক্স। যখনই প্যারাডক্স আসে তখনই কিন্তু ওই নিউলিবারাল লজিক, পারফরমেন্সের লজিক কাজ করে না। ওই প্যারাডক্স, ওই সুপার কম্পিউটারের সুপার পজিশনের ধারণার কোনো জায়গা থেকে আমরা যদি অপশনস গুলো খুঁজি, এই খোঁজার জায়গাটা তৈরি করার স্পেস যদি থিয়েটার দেয়, that's all that yeah. Wow, this is something, I mean, I have to reflect on, and I have to actually ponder on. আমি কতগুলো প্রশ্ন নিয়ে নিই স্যার। ঐন্দ্রিলা প্রশ্ন করেছেন, if there is any scope that I ask the panelists to discuss, if he thinks Bangladeshi theatre has a chance to create strong anti-capitalist narrative among its audience, or can it be an effective tool to call out the harms of neoliberal capitalism itself? So the question is, if he thinks Bangladeshi theatre has a chance to create, very little chance to create. If you look into the statistics, if you have 250 theater groups, and people here in Bangladesh will really scream at me, I'm not sure which part of Bangladesh or which part of India you're from, কিন্তু এখানটা যদি শোনে এই কথাটা তাহলে খুব কষ্ট পাবে। আমাদের থিয়েটার এখন, বাংলাদেশের থিয়েটার এখন অন্য চিন্তা, একদম নিউলিবারাল মায়ের ভেতরে আটকে গিয়ে আমরা চিন্তা করি এখন একদম টাকা পয়সা সময় নাই, আমরা করতে পারি না, সময় নেই, অথচ থিয়েটার করতে হবে, এরকম একটা জগা খিচুড়ির ভেতরে আছে। কাজেই না,
যেটা যদি বেশিরভাগ থিয়েটার দলের কথা বলেন না, 4-5টা দল হয়তো আছে নতুন যারা চিন্তা করছে, যারা ভাবছে বা যারা চেষ্টা করছে। আমাদের একটা দল আছে, আমরা এটাকে বলি স্পর্ধা, অল্টারনেট, একদম গ্রুপ থিয়েটারের বাইরে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম এবং নন প্রফিট অবশ্যই। আমরা চিন্তা করি এখানে, কিন্তু দেখেন আমাদের 3 জন 4 জন 5 জন মানুষকে একসাথে করতে হিমশিম খেতে হয়। আমি এখান থেকে কোনো টাকা নিই না, আমি ইউনিভার্সিটির প্রফেসর, আমি একজন রিটায়ার করেছি, কাজে আমার যথেষ্ট টাকা আছে, যতটুকু আমার দরকার অতটুকু আছে, আমি এখন গিয়ে আমি বাকিটা সময় থিয়েটার করতে চাই। তো যে লোকগুলো নিয়ে আসা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কাজে এই যে আবার এটা কনস্ট্রেইনটা হচ্ছে এই না যে মানুষের চিন্তা নাই, কনস্ট্রেইনটা হচ্ছে এই বাংলাদেশের থিয়েটারে যে 70 এবং 80 দশকে মধ্যবিত্ত যখন উদ্বৃত্ত সময়টা দিতে পারতো, যখন নিউলিবারালিজম আসেনি, গ্লোবালাইজেশন আসেনি, সেই উদ্বৃত্ত সময় দেওয়ার মানুষগুলো নাই। আমরা যারা ছাত্র ছিলাম কিংবা আমরা নতুন আমাদের কর্পোরেশন গুলো, আমাদের অ্যাডভার্টাইজিং ফার্ম গুলো তৈরি করছিলাম, তাদের উদ্বৃত্ত সন্ধ্যাকালীন সময়টা সবাই দিচ্ছিল থিয়েটারকে করতে, এবং তার জন্য কিছু টাকা নিচ্ছিল না। কাজে ওই বিনামূল্যে কাজ করে আদর্শগত জায়গা তৈরি করে, ভালোবাসার জায়গা তৈরি করে, একটা আদর্শের ভিতরে তৈরি করে 70-80 দশকে কিছু কাজ হয়েছিল। কিন্তু 90 দশকের পর থেকে নিউলিবারালিজম আর গ্লোবালাইজেশন ঢুকে পড়ার পর থেকে আর রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের ফলে তো বটেই, এবং গ্লোবাল রাজনীতিতে বটেই। যেটা হয়েছে তা হচ্ছে মামুনুর রশিদ যে এক সময় করতেন আমাদের এখানে যে মুক্ত নাটক নাই, মুক্ত নাটকের চিন্তা নাই। মামুনুর রশিদ, তারপর সালামান যে নাটকগুলো করতেন সেটা হচ্ছে একদম ক্লাস স্ট্রাগলের কথা বলতেন, সেইগুলো নাই, তার গন্ধ কেউ নেয় না এখন। এখন আমরা যেসব গন্ধগন্ধ নেই বা যেগুলো কথা বলি সেগুলো হচ্ছে রাষ্ট্রকোণটা শুনতে পছন্দ করবে, আর বেশি কথা বলা দরকার নেই এখানে, আর বাকিটা বুঝে নেবেন। কাজেই এই জায়গা গন্ডগোল। নিউলিবারালিজম এইখানে আত্মীকরণ করে ফেলেছে নাটকের কর্মীদের, যে তাদের কাছে সময় নাই, কারণ কারণ আমি যাদেরকে দেখেছি অনেক পরিশ্রম করেছে, যারা কেবল ছাত্র ছিল বা ছাত্র অবস্থা থেকে পাশ করেছিল, অনেক পরিশ্রম করতো থিয়েটার, তাদের এখন সংসার আছে, ওই সংসারকে বাচ্চাকে পাঠাতে চায় ইংরেজি মিডিয়াম স্কুলে, তার জন্য টাকা দরকার, ব্যবসা থেকে দৌড়াদৌড়ি করা দরকার, থিয়েটার করবে কখন? সময় নাই। কাজে এই সময় জায়গায় তো আপনি কি দরকার এখন, একটা ছেলে যদি বা মেয়ে যদি ইউনিভার্সিটি থেকে পাশ করে থিয়েটার করতে চায়, তার একটা ন্যূনতম টাকা দরকার, ওই টাকাটা কোত্থেকে দেবে? থিয়েটার করে ওই টাকাটা আয় করার খুব মুশকিল এখন এখানে। কাজে আপনি যে প্রশ্নটা করেছিলেন, আরেকবার একটু দেখতে পারি প্রশ্নটা? আপনি যে প্রশ্নটা করেছিলেন বাংলাদেশে ওইটা সম্ভব কিনা, সেই সম্ভব হচ্ছে ক্যান চান্স স্ট্রং অ্যান্টি ক্যাপিটালিস্ট ন্যারেটিভ অ্যামং দ্য অডিয়েন্স। এটা অসম্ভব না, কিন্তু হচ্ছে না। And effective tool to call out the harms of neoliberal capitalism, ক্যান ডু ইট, দুই একজন করেওছে, কিন্তু খুব একটা বেশি দূরে যায়নি, কারণ আমাদের সময় নেই এই থিয়েটারটাকে চর্চা করার অমন ভাবে, যাতে করে আমরা স্কিলড পারফর্মার হই, যে স্কিল পারফর্মার হলে পরে যে দর্শক আসবে টাকা দিয়ে নাটক দেখবে। কারণ ঢাকা শহরে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যেতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, আর 500 টাকা দিয়ে যদি টিকিট কাটতে হয়, আপনি যদি 3 ঘন্টা খরচ করেন, আর ওখানে গিয়ে দেখেন যে অভিনেতা খুব দুর্বল, কেন আপনি নাটক দেখতে যাবেন? তো এক্ষেত্রে অল্টারনেটিভ মানে স্পেস, এগেন আই এম নট টেলিং ইউ স্যার আমাদেরকে সলিউশন বলেন যে হোয়াট ইজ দ্য সলিউশন, আই এম নট আস্কিং ইউ দ্যাট কোয়েশ্চেন স্যার। আপনি আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে, যেমন এগেন মানে মাই পেইনফুল নাইভিটি এন্ড প্রবাবলি ফুলিশনেস, আমার কাছে একসময় মনে হয়েছিল যে গ্রাম থিয়েটার যেখানে নাটক একটা মানুষ টক দিয়ে খানিকটা জায়গা দাগ করে নিয়ে তারা ওই জায়গাটাতে কাজ করছে। আবার যেরকম আমার ওই নাটকের ধরনের নামটা মনে নাই, যে কোন একটা জায়গায় গিয়ে একটা কেওয়াস তৈরি করে মানুষকে একটা কনভারসেশনের ভিতরে নিয়ে আসে। তো ঠিক মনে নেই স্যার ওইটার নাম। তো ওগুলা দেখে আমার কাছে খুব ভাল লাগতো। তো এখন স্যার কি ওইটা? অগাস্টো বোয়ালের ইনভিজিবল থিয়েটার, ইনভিজিবল। হ্যাঁ স্যার। তো আমি একটা ডক্টর নাভিনের একটা প্রশ্ন, আচ্ছা একটা একজন দর্শকের একটা অনুরোধ করেছেন আমাদের, উনি আমাদেরকে বলেছেন আমাদের দুজন, আমি নীলিচ্ছু উৎসাহ বলছেন যে Syed Jamil Ahmed sir, take love. Please try to talk in Bangla. Your speech is awesome, but we Bengali weak in English. Also Firoz. আচ্ছা, আমি নির্লিপ্ত, আমি চেষ্টা করব, আমি সব একাডেমিক টার্ম বাংলায় জানি না, আমি চেষ্টা করব আমি করার জন্য। এখন ডক্টর নাভিনের প্রশ্নটা নিয়ে নিই। উনি যেটা বলছেন, would you unpack the contradictions of theater under neoliberalism? Okay, let me take this first. Contradiction is very simple. You see,
you need people to make theater. To make theater, you need people, and you need to give. They need to earn some money. Now, neoliberalism is telling you self-care. Neoliberalism teaches you that you have to take care of yourself, and there's very little safety net provided by the state. So if a person has to take care of him or herself and take the personal responsibility and self care, এইগুলো যদি তাকে নিতে হয়, মানে নিজের দায়িত্ব যদি নিজেকে নিতে হয়, নিউলিবারালিজম যেটাকে বলে, নিজের দায়িত্ব আপনারটা আপনারটা আপনাকে নিতে হবে। রাষ্ট্র খালি আপনাকে লেভেল প্লেইং ফিল্ডটা করে দেবে। এখন সেই প্লেইং ফিল্ডটাও করে দেয় না বাংলাদেশ, সেটা আর অন্য কথা। কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আপনাকে কিছু দেবো না, আপনার নিজেরটা করে খাও বাবা, আমরা তোমাকে ওরকম অনুদান দেবো না বা সেফটি নেট দেবো না। এইটা যদি না দেন আপনি, তাহলে একজন যে আগে আমাদের বাংলাদেশে আগে যারা নাটক করতে আসতো, তারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী থেকে শহরে যারা নাটক করতে আসতো, এবং যাদের উদ্বৃত্ত সময় ছিল সন্ধ্যার সময় লেখাপড়া বাদে ৩-৪ ঘন্টা, তারা ওইটা স্পেয়ার করতে পারতো যখন আড্ডা না দিয়ে নাটক করতো, কিংবা নতুন কোম্পানি করেছে তার কোম্পানি থেকে ওখানটায় ৫টার সময় অফিস শেষ করে এসে নাটক করবে। এখন এই জায়গাগুলো, এই স্পেসগুলো, এই সময়গুলো নাই, এই সময়গুলো সংকুচিত হয়ে গেছে। ফলে যেটা হয়েছে যে অভিনেতারা সময় পায় না নিজেদেরকে ট্রেন করার, নিজেদেরকে তৈরি করার, নিজেদেরকে রিহার্স করার। একজন গায়ক যেভাবে সময় পান সকালবেলা রেওয়াজ করেন, নৃত্যশিল্পী যেভাবে সকালবেলা রেওয়াজ করেন, তার ধারে কাছে একজন অভিনেতা পান না। ফলে অভিনেতার ওই সময় না পাওয়ার ফলে সে খুব আনস্কিলড পারফরমেন্স তৈরি করে, আনস্কিলড এবং ভাঙাচোরা পারফরমেন্স তৈরি করে। ভাঙাচোরা পারফরমেন্স তৈরি করলে সে কোথাও যেতে পারে না। অন্যদিকে আপনি দেখবেন যে আমাদের এখানে যেটা হচ্ছে খুব পরিষ্কার ভাবে, সেটা হচ্ছে যে বেশ ভালো ভালো অভিনেতা আমাদের যারা নাটক করতেন একসময়, তাদেরকে এখানে মিডিয়া নিয়ে নিয়েছে, যে তাদেরকে এখন বেশ কিছু ভালো টাকা দিয়ে তারা ভালো টাকা আয় করে তারা এখন টেলিভিশনের জন্য নাটক করে, এবং সেগুলো আবার ইউটিউবে অনেক, মানে লাখ লাখ দেখিয়ে এদের হচ্ছে ভিউয়ারশিপ পেয়ে যায়। তারা এরকম ভিউয়ারশিপ পেয়ে যাবে, কিন্তু তাদেরকে ওই টাকাটা দেবে, এবং তাকে সেখানে খুব সস্তা কিসিমের কিছু নাটক উপস্থাপন করা হবে, কিন্তু কাঠামোটা খুব ইন্টারেস্টিং, এবং কাঠামোটা আপনার আগ্রহ ধরে রাখবে, কিন্তু এমন কিছু তৈরি করবে না যেখানে আপনাকে জীবনটাকে ব্যাখ্যা, বিশ্লেষণ বা বোধ তৈরি করবে। ওটাকে আপনাকে স্রেফ আপনাকে মনোরঞ্জনের জন্য একটা পান খাওয়া তো ভালো জায়গা, হয়তো কিছু খেয়ে কিছুক্ষণের জন্য ভুলে রাখার জন্য আপনাকে ওই নাটকগুলো করতে দেবে। এই জিনিসগুলো করতে দিয়েছে বাংলাদেশে, কিন্তু থিয়েটারগুলো আস্তে আস্তে থিয়েটারের জায়গাগুলো অনেক ছোট হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের মতন দেশে, তৃতীয় বিশ্বে, যারা আমরা এখন বাংলাদেশের মতন দেশে, যেখানটা আমরা এখন মনে করছি আমরা অনেক টাকা আয় করছি, আমাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো বাংলাদেশের, সেইখানে এই অবস্থায় গিয়ে ঠেকেছে, এবং আমাদের কন্ট্রাডিকশনটা এইখানটা। অন্যদিকে হয়েছে কি, রাষ্ট্র ধরেন এখন দেখেন অনেক রকম রাষ্ট্র ব্যবস্থা আছে। রাষ্ট্র আপনাকে বাংলাদেশের কথা যদি বলে বা ভারত বা পাকিস্তানের মতন কথা বলে, অনেক কিছু করতে দেবে না, অনেক কিছু বলতে দেবে না, বা হয়তো রাষ্ট্র মানে কি, রাষ্ট্র তো আবার অনেক কিছু। আমাদের এখানে বিষয় তো যে প্রধানমন্ত্রী হয়তো জানেনও না, আমাদের একদম নিচে তার আশেপাশে লোকদেরকে তুষ্ট করার জন্য, সে যে কত ভালোবাসে পার্টিকে দেখাবার জন্য, সে হয়তো কিছু কাজ করে বসবে, সে হয়তো চারদিকে দেখাতে থাকবে। তো এরকম খুব খুব তুচ্ছ জায়গা থেকে যখন কাজ হবে, তখন যেহেতু আপনার কোনো আদর্শের জায়গা নাই এখন আর, নিউলিবারালিজম ওই জায়গাটা একদম তুলে নিয়ে গেছে, আপনাকে লেখাপড়াকে করে দিয়েছে খালি যে একটা ডিগ্রি আয় করে একটা বেশি টাকা আয় করার জায়গা। কাজে আপনাকে সেলফ কেয়ারের ভিতরে দেখতে হবে নিজেকে, আপনাকে নিজের টাকা নিজে আয় করতে হবে। এই সব কিছুর ভেতরে আপনাকে সারা দিন আপনাকে দৌড়ে টাকা আয় করতে হবে, খালি অন্যদিকে তাকাতে পারবেন না। কাজে আর যদি আপনি করতে পারেন, তাহলে এরকম কিছু সংক্ষিপ্ত উপায়, যদি কিছু অভিনেতার কিছু কাজ করে, কিছু সরল গোছের নাটক করে কিছু টাকা আয় করতে পারেন, এবং সেখানে বড়লোক হতে পারেন, আপনাকে অল্টারনেট স্পেস দেবে না প্রশ্ন উত্থাপন করার জন্য রাষ্ট্র। আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, যে কারণে আমি এখন শিল্পকলা একাডেমিতে না করে আমি এখন ড্রয়িং রুমে বা ঢাকা শহরের বিভিন্ন ছোটখাটো জায়গায় নাটক করাটা মনে হয় অনেক ভালো। ওইখানে গিয়ে একটা শিল্পকলা একাডেমিতে একটা স্পেস পাওয়া মুশকিল হয়ে যায় যদি আপনি কিছু প্রশ্ন উত্থাপন করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে চান, যেমন রাজনৈতিক বাস্তবতা। আমি কি কোনো রেসপন্ড করতে পারছি আপনাদের জায়গায়, নাকি আমি খুব এলোমেলো কথা বলছি? না স্যার, আপনি তো মানে ইউ হ্যাভ টাচড অন ডক্টর নাবিনের প্রশ্নের বাকি যে অংশটুকু, সেটা হচ্ছে যে there is space for subversion, even the rehearsing for while there is space for subversion or even rehearsing revolution, theatre productions and its reach require a degree of neoliberal support and patronage. To what degree does this cover? I'm not sure. মানে দেখেন, your question is contradictory in itself, কারণ rehearsing for revolution neoliberal times এ সম্ভব না। এটা একদম অগাস্টো বলের কথা,
এবং অগাস্তো বল যখন এই কথাটা বলছিলেন এন্ড অফ 80s 90s অনেক হুলস্থুল হয়েছে 80s এ 70s এ পাওলো ফ্রেরে, অগাস্তো বল 80s এ প্রচুর হুলস্থুল হয়েছে এটা নিয়ে রিহার্সাল। আপনার এটা হচ্ছে পেডাগজি অফ দ্য অপ্রেসড, থিয়েটার অফ দ্য অপ্রেসড। এবং থিয়েটার অফ দ্য অপ্রেসড আমি বলের ওয়ার্কশপ করেছি ইংল্যান্ডে যখন আমি ছিলাম, একদিনের একটা ডে লং ওয়ার্কশপ করেছি, বই পড়েছি এবং খুবই দৌড়ে 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 গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি। মুশকিলটা হচ্ছে দেখেন ওইদিকে অগাস্তো বোয়াল আমার কাছে আনফর্চুনেটলি, পাওলো ফ্রেরে খুব আমার কাছের মানুষ, ইররেলেভেন্ট। কারণ কনসিয়েন্টাইজেশন, ক্রিটিক্যাল কনসিয়াসনেস, ডায়ালগ ওই অর্থে যে অর্থে বলছেন অপ্রেসার অপ্রেসড বাইনারিতে কাজ করবে না এখন আর। কাজেই আমার কাছে মনে হয় ওই যে আপনি বললেন যে রেভলিউশনের যে রিহার্সাল, ওই রেভলিউশনের রিহার্সালই নাই এখন কোথাও। রিভলিউশনের কথাই কেউ বলে না এখন আর। এখন বলে কি বলে, এখন বলে অন্য কথা বলে। এবং এখন যেটা কারেন্ট সেটা হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার 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 হিউম্যান রাইটস নিয়ে বড় জোর কথা বলবে। এই আপনার আফগানিস্তানে যেভাবে আপনার যা কিছু হয়েছে, আর পোল্যান্ড ইউক্রেনে যা কিছু হয়েছে, এগুলো তো খুব পরিষ্কার করে দেখিয়ে দেয় যে এপিটোপিক। কিন্তু কথাটা হচ্ছে আপনার যে কথাটা তা হচ্ছে যে নিউলিবারাল সিস্টেমের ভেতরে রিহার্সাল ফর রেভলিউশন ইজ ইম্পসিবল আই থিংক, আমার কাছে এখন মনে হচ্ছে। কারণ রেভলিউশন করতে গেলে আপনাকে অপ্রেস দেখতে হবে, আপনাকে সময় থাকতে হবে। ওই যখন অপ্রেস দেখছিল তখন এদের কাছে উদ্বৃত্ত সময় ছিল সন্ধ্যায়। আমি তো সময়টাই দেখছি না এখন। সারা বাংলাদেশ মনে হচ্ছে ছুটছে। এনিওয়ে ওই একটা জায়গা। আর একটা জায়গা, অন্য জায়গাটা হচ্ছে এখানটা আপনার ওই সময় নেই আর স্পেসও নাই, এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিকস্টারের মতন কিছু জায়গায় টোকা দিয়ে যেতে পারেন। হোপফুলি ওইটা এখন না হয়তো অন্য জায়গার টোকা খেয়ে একটা প্যারালজি তৈরি করবে, অন্য কথা তৈরি করবে, যে কথা দিয়ে হয়তো ভিন্ন আমি যা চেয়েছি তার থেকে তো আরেকটা কথা তৈরি করুক, সেটাও ভালো। এরকম নানা ধরনের কথা যদি তৈরি করে, কথা যদি হয়, সেইটাই হয়তো করতে পারি আমরা এখন। আচ্ছা, আচ্ছা। আমাদের ফারুক আসিফ প্রশ্ন করেছেন। আমি যতটুকু বুঝতে স্যার আপনি পড়ে দেখেন, আমি যতটুকু বোঝার চেষ্টা করছি। They made us thus that our thinking is an act of performative can depend of performance as part of art. Do you think there's any need to be outside? আমি বুঝলাম না, কিন্তু আপনি যদি ভেঙে বলেন আর একটু থিংকিং স্যার আমার কাছে যতটুকু মনে হয়, আমি যতটুকু বুঝতে পারছি যে আমাদের যে ডিজায়ারটা, সেই ডিজায়ার মানে ফর এক্সাম্পল দ্য ক্যাপিটালিস্ট টোটালিটি, মার্ক্সই তো বলে গেছে যে ক্যাপিটালিস্ট টোটালিটির কথাটা শুধুমাত্র একটা জিনিস যেহেতু কাজ করে না। তো যদি আমার ডিজায়ারটা, আমার অ্যাটেনশনটা, আমি যা চাই সেটাও যদি মানে ক্যাপিটালিস্ট মোডে প্রডিউস হয়ে থাকে, তাহলে আমি যে চিন্তা করছি এই চিন্তা কি আসলে আমার? Is it really my thinking or it is মানে something that has already been there? তো এই যে modernity discourse, সেই modernity discourse এর বাইরে গিয়ে is it possible for someone to মানে ওই যে আপনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, আমার কাছে দুর্দান্ত লেগেছে যে a trickster and the space of liminality is because capitalism কোন একটা স্পেসকে তো co-opt করতে হলে সেটাকে একটা গ্রিডের মধ্যে ফেলতে হবে। ইভেন আপনি যখন বলছেন যে বাইনারি থেকে বের হয়ে গিয়ে সুপারপজিশনের কথা, কোয়ান্টাম কম্পিউটিং এর কথা বলছেন, অলওয়েজ আমার কাছে মনে হয় ইটস লাইক some you are hearing, I don't know if you are মানে alluding towards delusion watery, the possibility, the হ্যাঁ। তো এই জায়গাতে স্যার আমরা যদি ওই আমাদের ডিজায়ার, আমাদের থিংকিং এটা সব যদি হয়ে থাকে মানে ক্যাপিটালিস্ট টোটালিটির একটা প্রোডাকশন, সেখান থেকে ইজ ইট পসিবল ফর আ বিং টু স্ট্যান্ড আউটসাইড দ্যাট, মানে সরি আমি বাংলায় বলি, মানে এটা কি সম্ভব কিনা যে ওইটা বাইরে যাওয়া স্যার? দেখেন এটা ডিজায়ার, হ্যাঁ অনেক জায়গা থেকেই তো আমাকে আমার ডিজায়ার প্রডিউসড, এবং ওইটাই তো আপনার কনজিউমারিজম খুব ভালো করে কাজে ডিজায়ারটা আমার ভিতরে তৈরি হয় একদম পরিষ্কার, হ্যাঁ তৈরি হয় যে, এবং ছোটবেলা থেকেই মানে খুব পরিষ্কার ভাবে যে একজন নায়িকাকে দেখেছি, টেলিভিশনের নায়িকাকে দেখেছি, সে একটা কথা বলছে, তো সেইখান থেকে আমারই হয়তো তৈরি হয়েছে আমি এরকম ভালোবাসা বানিয়ে বা ভালোবাসার জায়গাতে এরকম অনেক কিছু হয়। হ্যাঁ, কিন্তু খালি কি এইটাই হয়? শুধু যদি এটাই হবে তাহলে তো আমরা সবাই একরকম হয়ে যাব।
এবং সবাই তো একইভাবে চলতে থাকবো। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যেটা দ্য পয়েন্ট দ্যাট উই আর মিসিং এই সবকিছুর ভেতরে এটা হচ্ছে যে এটা যদি 12 বিলিয়ন যদি আপনার থাকে এখানটা ছোট ছোট নোডস থাকে আমার ব্রেইন, এবং সেখানটা থেকে যদি আপনার ভেরি টাইনি ইলেকট্রিক্যাল ইম্পালসেস গুলো যদি কমিউনিকেট করার চেষ্টা করে একটা থেকে একটা, এইটা এতই একটা ট্রিকস্টারের মতন একটা জায়গা, এটা ট্রিকস্টারের জায়গা যেটা কেউ নির্ধারণ করতে পারবে না যে এটার ভেতরে এটাই হবে। দ্যাটস ইম্পর্টেন্ট যে ওরা চেষ্টা করে, কিন্তু এটা কি এককভাবে করেও না। মানে এটা যতই ম্যাট্রিক্স মজা লাগুক না কেন, ওখানে কেউ ওরকম পিতা ওরকম সাদা একটা পোশাক করে বসে নাই সবকিছু দেখে এবং করা, এবং সে এগুলো করে ফেলেছে। আমার কাছে মনে হয় মানুষ ওই জন্যই ওইখানটাই ঈশ্বর যদি থাকে তাহলে ওই এতগুলো চিন্তায় ঈশ্বর ওইখানে। আপনি 800 কোটি মানুষের 800 কোটি রকম ইজ ডিজায়ার, সেটা এক না, এবং সব জায়গায় আলাদা ওইখানে আলাদা কোনো জায়গাটা করতে থাকে কাউকে কেউ আপনাকে যেন বলতে না পারে। এবং সেটা ডেলিউশ গোতারি এবং আরো অনেক জায়গা আমার কাছে পোস্ট স্ট্রাকচারালিস্ট এত মজা লাগে। ওরা খালি আপনাকে সিস্টেমাটাইজ করতে চাইবে এবং কোয়ান্টিফাই করতে চাইবে এবং বক্সের ভেতর ঢোকাতে চাইবে, তুমি এরকম, তোমরা সব এরকম, তোমরা সব এরকম, আমরা সব এরকম, তোমরা আমরা এরকম, ন্যাশনালিজমও সেটা করতে যাবে। ওর বাইরে থেকে গিয়ে আপনি একবারই এটাকে সাবভার্টেড বাই মেকিং ইউ থিংক যে আরে আমি তো আমার মতন, আমি তো আমার নিজেরই তো জানি না, আমি তো আনকনসিয়াস। 98% যদি আনকনসিয়াস ফ্রয়েড যদি বলে তাহলে তো আমারটাই তো আমি জানি না আমারটা ভেতরটা কিভাবে কাজ করছে। কাজে 800 কোটি মানুষও তো জানে না 800 কোটি কিভাবে কাজ করছে, কে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? একজন মানুষ না। তো মানুষটা হচ্ছে এরকম, আমাদের কিছু কিছু ইচ্ছা কোথায় গিয়ে যে সুপার হাইওয়ে থেকে একসাথে মিলে যায় এবং যে লাভ করতে চায় ওই জায়গাটায়। আর ওই যে লাভ করতে যে চায় সেই মানুষটা, যেটা আপনি যে বললেন যে ধরেন নিউ লিবারাল ক্যাপিটালিজম কিংবা এই আমাদের ক্যাপিটালিজমের এই একদম শেষ পর্যায়ে আমরা যেখানটা এসে গ্লোবালাইজেশন এই জায়গাটা এসে, এইখানে প্রচুর এখানে বড় আমাদের আছে, কর্পোরেশন গুলো আছে, এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলো আছে। এই কর্পোরেশন গুলোতে একজন একা কেউ চালায় না, তারও তো চেয়ারম্যান তো টপল করা যায়, সেও তো সরে যায়, আবার আরেকজন চলে আসে, তো এই খেলা তো এখানে খেলতে থাকে। তো কাজে এখানটা আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, আমরা যদি ক্যাপিটালিজমকে বা আমরা যদি যাই বলেন না কেন সিস্টেমকে একটা মানুষের মতন মনে করি কেউ একটা চেষ্টা করছে, সেটা না। এটা হচ্ছে যে আমাদের 800 কোটি মানুষের ভেতরে ধরেন 1 লক্ষ 2 লক্ষ মানুষের কিছু চিন্তার কিছু জায়গায় মিলে যাচ্ছে ওই জায়গাটা। আবার তার সব তো না, সে আবার কিছু জায়গায় অন্য জায়গায় চলে যায়। তো সেও তো তার মাকে ভালোবাসে, সেও তো তার বাচ্চাকে জড়িয়ে ধরতে চায় এবং জড়িয়ে ধরে বলে, বাচ্চা যখন বলে আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, সেও তো আমাদের বাংলাদেশের এক গ্রামীণ কৃষকের মতোই, সেও তার বাবা ওইখানটা। কাজে সব জায়গায় ওইটা আমাদেরকে বুঝতে হবে। If there is hope, the hope is there, and beyond everything, আমরা এখানে সবাই একরকম না। Beyond everything, ইসলামবাদ যতই আমাদেরকে চেষ্টা করুক না কেন, এই মুসলমান সব করতে এক কাতারে, একরকম মুসলমান, একরকম দাঁড়িয়ালা, একরকম হিজাব পরা, whatever পোশাক পরা, সাদা পোশাক পরা, মৌলভী মার্কা দাঁড়িয়ালা মুসলমান এক কাতারে বসাতে চায়। ওদিকে খ্রিস্টানরাও করতে চায়, আর এদিকে ভারতীয়রা করতে চায় ওখানটা ওই যে স্যাফরন ক্লাড হিন্দু, ব্রাহ্মণ হিন্দুত্ববাদীরা। কিন্তু আমরা এর বাইরে সব সময় we are always in the process of becoming. We never become complete Hindu, Muslim or whatever. আমরা কেউ সম্পূর্ণভাবে একজন ক্যাপিটালিস্ট হয়ে গিয়ে থাকি না। কোথাও ওইটাকে সাবভার্ট করে আমরা নিজেরাই, আমরা অন্য একটা জায়গায় এমন কিছু করে বসে যেটা ক্যাপিটালিস্ট চিন্তা করা যায় না, যে কেন আমি এটা করলাম, লাভ ক্ষতির বাইরে একটা কিছু করে বসলাম, মাকে এমন একটা কিছু দিয়ে বসলাম বা বোনকে একটা কিছু দিয়ে বসলাম। তো ওই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ বোঝা সবসময়, যে ডিসপাইট এভরিথিং উই আর নট, আমরা মেজরিটি বলে কিছু না। ডেলিউশন এই কথাটা আমার একদম খুব গুরুত্বপূর্ণ মনে হয়। there is no majority, কারণ আমরা সব মাইনরিটি, সবাই ইন্ডিভিজুয়াল, সবাই আলাদা করে চিন্তা করছে, আমাদেরকে ওই কিছু জোট বাঁধাবার চেষ্টা করে একটা জায়গা থেকে এক রকম করে। if there is any hope, the hope is there in realizing that and subverting the system there, but by being a trickster, by not being very honest in the manner that হ্যাঁ আমাকে সদা সত্য কথা বলতে হবে, আমি যদি পারি চুরি করে পর্যন্ত আমি সিস্টেমটা ভাঙার চেষ্টা করবো, আমার বিন্দু মাত্র ওইখানটা লজ্জা সেভাবে বলে দিচ্ছে এখানটা। রাইট। একটা কথা আমি এখন বলি, আপনার এই কথাটা মানে খুবই রেলেভেন্ট একটা কথা, এরিক ফ্রমের একটা কথা। এরিক ফ্রমের যে বই আছে দ্য আর্ট অফ বিং, তো ওই জায়গাতে আপনি যেই মানে ট্রিকস্টার এবং সাবভার্সন এবং
ওই লিমিনাল স্পেসে গিয়ে ন্যাভিগেট করাটার কথা যেটা বলছেন, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট এনেছেন, সেটা হচ্ছে দ্য ইন্টারস্টিশিয়ালিটি অফ আ ট্রিকস্টার, যে কিভাবে ওই জায়গাটাতে কোনো একটা বাউন্ডারিতে না পারে। আমি বাংলা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এরিক ফ্রম একটা জায়গায় আমাদের এংজাইটি সম্বন্ধে বলছেন, যখন আমি আমার সত্তা, আমি কে, আমার সংজ্ঞায়িত আমি করছি, আমার একটা বাড়ি আছে, গাড়ি আছে, আমার একটা পদ পদবি আছে বা কিছু একটা, এই আমার অর্জন। তো যদি আমি আমার সত্তাকে সংজ্ঞায়িত করি এটার উপরে ভিত্তি করে যে আমার এই মানে ফ্লাসটা আছে, এই ফ্লাসটা তো মেটেরিয়াল এবং সেটা আমি হারিয়ে ফেলতে পারি, এটা চলে যেতে পারে। তো তখন আমার ভেতরে একটা কনস্ট্যান্ট এংজাইটি কাজ করে যে মাই সেন্স অফ সেলফ, আমার সত্তাটা সংজ্ঞায়িত আমার মেটেরিয়াল একটা বস্তুগত জিনিসের ভেতরে। কিন্তু ফ্রম বলছেন আরেকটা হচ্ছে হিউম্যান বিং এর কথা, যে দ্য বিং, যে কথাটা আপনি মাত্র বললেন যে ইউ আর অলওয়েজ অন, আমরা প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছি। প্রকাশিত হওয়াটা কখনোই শেষ হয় না। এবং প্রকাশিত হওয়াটা কোনো গ্রামাটিক্যাল কোনো নরম না যে এখন ডান দিকে, বাম দিকে, ৫ ফিট বাম দিকে, এমন কিছু না। তো ক্যাপিটালিজম একটা পুঁজিবাদের একটা চেষ্টা থাকে আমাদের ওই প্রকাশিত সত্তাকে জোর করে হোমোজেনাইজ করে একটা ফর্মের মধ্যে ফেলা। এই ফর্মের মধ্যে ফেললেই তো তাকে কনজিউমার করা যায়। অর্থাৎ আমার ভেতরে এরকম একটা শূন্যতা তৈরি করা। যদি আমার একটা নতুন আইপ্যাড না থাকে, আপনি হয়তো জানেন স্যার যে চায়নাতে একটা ঘটনা ঘটেছিল, একটা বাচ্চা ছেলে তার কিডনি বিক্রি করে দিয়েছে একটা আইপ্যাড কেনবার জন্য। হুম। কিন্তু কথা হচ্ছে ওর ভেতরে ওই ডিজায়ার টা ওভাবেই তৈরি হয়েছে যে আমি যদি এই আমার কিডনি ইম্পোর্টেন্ট না, আমার কাছে এই আইপ্যাডটা বেশি ইম্পোর্টেন্ট। এবং এটা কিন্তু ক্রিয়েটেড ডিজায়ার হোমোজেনাইজেশন এর মাধ্যমে। তো ওরকম একটা জায়গায় ট্রিকস্টার যে কাজটা বললেন যে প্যারাডক্স অ্যান্ড প্যারালজি, এবং এর মাঝখানে ওই মানে সাবভার্ট করা, এটাকে নরমটাকে জোকারি মানে জোকার হিসেবে করা। জোকারের পাওয়ার মানে আমি আগে খানিকটা বুঝতাম, কিন্তু আজকে আপনার প্রেজেন্টেশন আরো অনেক ক্লিয়ার হয়েছে যে আসলে জোকার হওয়ার পসিবিলিটি এন্ড অল অফ দ্যাট। আম এখানে একটা বিপজ্জনক জায়গা, তারপরে আমি বলি। সরি, আমাদের লেনিন একটা প্রশ্ন করেছেন। আম আম চলে গেল। হ্যাঁ। Navin Murshid, excellent point. Meanwhile, I wonder how he felt when he saw many senior artists go to the West. মানে একজন আর্টিস্ট যখন ওয়েস্টে গিয়ে ভিসার জন্য এপ্লাই করে ওখানে সেটেল হয়ে যাওয়ার জন্য, এটা কি কোনো নিওলিবারাল মুভ কিনা? এটা তো নিউলিবারালিজম আগে থেকেই আছে, কিন্তু এটা নিউলিবারাল মুভ হবে যদি আপনার ওই সেলফ কেয়ার এর ভেতরে যদি পড়ে, এবং আপনি যদি বুঝতে পারেন যে শেষ পর্যন্ত যে রাষ্ট্র আপনার কোনো জায়গা দেখাশোনা করার চাইতে আপনার নিজেরটা নিজেই দেখতে হবে, এবং এর ভেতরেই আপনাকে বিকশিত হতে হবে। সেই জায়গাটা হয়তো মানে এটা যে আপনি বিদেশে ভিসা অ্যাপ্লাই করলে নিউলিবারাল হয়ে যাবেন বিষয়টা সেটা না মনে হয়। বিষয়টা তার চাইতে ভয়ঙ্কর, যে আপনি ওইখানে তো আরো বেশি ব্যাপকভাবে আটকে যেতে পারেন ওই নিউলিবারাল নর্মস এর ভেতরে। তো কারণ ওইখানে আরো তো বেশি মানে আমার কাছে খুব ভয় লাগে। যে আমি আমেরিকায় গেলে সবচেয়ে ভয় লাগতো রাত্রেবেলা ১২টার সময় ফেরার সময় যে কাউকে চিনি না। মানে এখানে মরে গেলে তো কেউ জানবেও না যে আমি মরে গেছি এখানে। ঢাকায় তো তাও তো কিছু জানতে পারবে। what I try to mean is আমি কখনো যাওয়ার কথা চিন্তা করিনি। চিন্তা করিনি ওটা নিউ লিবারালিজম এর জন্য না। ওটা আরো খুব পরিষ্কার কনক্রিট ম্যাটেরিয়াল জায়গা থেকে। মেবি ইট উইল অ্যানসার ইউর কোয়েশ্চেন যে বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি থিয়েটার করতে যাই, যদি আমেরিকায় যেতে যাই, আমার অনেক বন্ধুরা গেছে, গিয়ে করেও। কিন্তু আমি বুঝি না কেমন করে করে। কারণ আপনি যদি দর্শককে না বোঝেন, তাহলে আপনি কার জন্য করবেন? আপনি কার জন্য? আমি আমেরিকায় গেলে তো ওদের রাজনীতি তো আমি জানি না। আমি বাংলাদেশের রাজনীতি আমার বই পড়তে হয় না, আমি বড় হয়েছে তো এখানটা। কাজে আমি তো জানি যখন যেকোনো কথা বলি, শেখ মুজিব যখন বলি হাজারো কথা ভেতরে চলে আসে আমার ভেতরে। শেখ মুজিব এবং বঙ্গবন্ধু বলেন বা যেভাবেই কথা বলেন না কেন, তো ওই হাজার কথা তো আমি ধারে কাছে যেতে পারবো না আমরা আব্রাহাম লিঙ্কন কিংবা এই যে বর্তমান প্রেসিডেন্টের কাছে বা অন্য কারো কাছে। তো ওটা আমি ওই মানুষের সাথে কিভাবে কথা বলবো? যে কথাটা আমি বলতে পারি বাংলাদেশে এখানটা। কাজে বিদেশে সেটল করা এটা একটা দিস ওয়াজ নেভার আ নেগোশিয়েবল পয়েন্ট ফর মি। আমার বোন গিয়ে থেকেছে, ও বোন গিয়ে আছে ওইখানে, এবং ও প্রথম আসতে চাইতো, আর এখন আসতেও চায় না। ও বলে যে বাংলাদেশে তুমি থাকো কেমন করে। কিন্তু কথাটা হচ্ছে ও ভালোবাসে বাংলাদেশকে, কিন্তু তবুও থাকতে পারবে না এখানটা। কিন্তু আমি মনে করি এখানে আমি মাথা সোজা করে দাঁড়াতে পারি, এবং যে কথা বলে আমি পাল্টা জবাব দিতে পারবো। আমি কখনো এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন না। এবং আমি এখানটা যতখানি নিউলিবারাল নর্মস এর ভেতরে আছি, আরো বেশি নিউলিবারাল নর্মস এর ভেতরে আমি আমেরিকায় গিয়ে পড়বো।
কাজে আমার এখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বাট আই ডোন্ট নো ইফ আই হ্যাভ অ্যানসার্ড ইউর কোয়েশ্চেন। কিন্তু নিউলিবারাল ইজমের ভেতরে পড়া মানে বিদেশে যাওয়া আমার মনে হয় না। কারণ বিদেশে আরো আগেও গেছে, পরেও যাবে, এখনো যাবে। কিন্তু কথাটা শেকড়টা হচ্ছে ওই অর্থনৈতিক, যে আপনাকে আর কোনো কিছু, রাষ্ট্র আপনাকে কোনো রকম ভর্তুকি দেবে না। রাষ্ট্র কোনো সেফটি নেটস আপনাকে দেবে না। আপনি যদি মরে পড়ে থাকেন, মরে পড়ে থাকেন। বাস। ওখানে কোনো হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রাষ্ট্র করবে না। ওইটা আমার মনে হয় বাংলাদেশে তো এখন ব্যাপকভাবে আছে। তবু আমেরিকার মতো অত ভয়ংকর না ওটা এখানে। মানে এখন হ্যাঁ, তো কাউকে চিনি। রাইট। এনিওয়ে, হ্যাঁ, আম মেবি এনিওয়ে হ্যাঁ, পারহাপস আপনি যে কথা, আমার এই জায়গাটা আমি একটা জিনিস মানে যোগ করতে চাই। স্যার, স্যার আপনার হ্যাঁ, কথা প্লিজ। কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তো আমি এই জায়গাটা কথা যোগ করতে চাই। প্রায়ই যেহেতু আমি আমার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে এই কথাটা বলবার ক্ষেত্রে। যেমন আমি অ্যা কানাডাতে বসবাস করি, স্থায়ীভাবেই বসবাস করি। এখানকার ইমিগ্রেন্ট। তো আমি মাঝে মধ্যে এই কথাটা শুনি যখন কানাডার নিওলিবারাল অ্যাসল্ট নিয়ে কথা বলি, সেটা হোক একাডেমিক স্পেসে, সেটা হোক আমাদের কমোডিফিকেশন অফ লাইফ বা জেটিফিকেশন আমরা যেটা নিয়ে কথা বলি, তখন এরকম মাঝে মধ্যে শুনতে হয়, "তোমার যদি কানাডা নিয়ে এত সমস্যা থাকে তুমি বাংলাদেশে চলে যাও।" মানে এটা কিন্তু বাই দ্যা ওয়ে মানে সাদারা বলে না। সাদারা তো বলেই। মানে আমাদের নিজেদের বাঙালিরাই বলে। কারণ বেসিক্যালি উনারা যেটা বোধ করেন বাংলাদেশে কানাডা সম্বন্ধে খুব একটা স্যানিটাইজ ইমেজ প্রজেক্ট করাটা তাদের সেন্স অফ সেলফ এর জন্য অনেক ইম্পোর্টেন্ট। কারণ অনেক কষ্ট করে তো কানাডা এসেছি আমরা, তাই না? তো আসার পরে এখন আমার পরিচয়টা কি? আপনি যদি আমার বাবাকে জিজ্ঞেস করেন যে, "আপনার ছেলে কি করে?" আমার বাবা আপনাকে সবার আগে বলবে যে, "আমার ছেলে কানাডা থাকে।" উনি বলবেন না যে, "আমি কি এখানে চুরি করি নাকি রান্না করি নাকি কারো ধা পাকা ধানে মই দিই" এটা বলবেন না। উনি বলবেন কানাডা থাকি। এটা হচ্ছে উনার সেন্স অফ সেলফ এবং দিস গিভস হিম a bit of cultural capital from his social location. অফ রাইট? আচ্ছা। কোর্স। আ এইটার পরে আবার কথা হচ্ছে যে নিওলিবারাল প্রজেক্ট তো শুধুমাত্র বাংলাদেশে আবদ্ধ না। ইটস এ গ্লোবাল প্রজেক্ট। আপনি মানে মোজাম্বিকে থাকেন কিংবা টিম্বাকটুতে থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। ইটস ওয়ান সিস্টেম that has connected us. মানে whether অ্যাবসলিউটলি। you are in New York or you are in Noakhali, you are not out of its মানে realm of exploitation. আ বরং এইখানে আমি আরেকটা যে কথাটা বলি যে বিকজ আমি এই দেশের ইমিগ্রেন্ট, আমার কতগুলো তুলনামূলক রাষ্ট্রীয় সুবিধা আছে। আমি যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে যাই, আমাকে হসপিটালে নিয়ে গেলে আমাকে ৩৩ টা টেস্ট করে আমাকে ৩৩ টা পয়সা দিতে হবে না। আমার ছেলের লেখাপড়ার জন্য আমার সে আর্থিক সঙ্গতি নাই, ওকে আমি সে পড়াবো। কিন্তু সরকারি সিস্টেমে ও এভাবে করবে। এগুলো পাবেও। তো এই জায়গায় আপনি একটা জায়গায় বলেছিলেন স্যার, being playful এবং একটা bricolage জায়গা থেকে যে paradox, paralogy এই জায়গাটাতে আমি আমাদের ভেতরে একটা epistemic anxiety and identity negotiation এই জিনিসটা নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাই। আমি যখন একটা পার্টিকুলার জায়গাতে বড় হচ্ছি, সেইটার যে জ্ঞান, সেটার যে তথ্য, আমি জানি যে আমার একটা আইডেন্টিটি ক্লিয়ার আছে যে আমি বাঙালি, আমি মুসলমান, আমি ABCDEFGH ওই নলেজ গুলো আমার ভেতর এক ধরনের সেন্স অফ সেলফ ক্রিয়েট করে। যখন আমি ডিসপোজেসড হয়ে যাই ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন বা ক্যাপিটালিস্ট এক্সট্রাকশন এর কারণে, তখন কিন্তু নতুন জায়গায় লোকেট করার পরে আমার কিন্তু এখানে সোশ্যাল ক্যাপিটাল আমি তো যে কথাটা আপনি মাত্র বললেন স্যার, বাংলাদেশে আমি হাজারটা লোককে চিনি। আমি অসুস্থ হয়ে গেলে আমাকে খাবার রেঁধে দেওয়ার জন্য আমার মা আছে, বোন আছে, খালা আছে, অনেকে আছে। কিন্তু এখানে কিন্তু আমার সেই জায়গাটা নাই। ডিসপোজেসড হওয়ার পরে আমরা নিজেরা কনফিউশন এর মধ্যে ভুগি। আমি কি বাংলাদেশী নাকি আমি ক্যানেডিয়ান? আমি কি ক্যানেডিয়ান বাংলাদেশী নাকি বাংলাদেশী ক্যানেডিয়ান? ওই এপিস্টেমিক এটা তো হয়। তাহলে একজন ট্রিকস্টার যখন প্যারাডক্স এবং প্যারালজির ভেতর দিয়ে গিয়ে কনস্ট্যান্টলি তার এপিস্টেমিক এংজাইটি নিয়ে নিজেই তো খেলা করে। এর ভেতরে কি তার ভেতরে এক্সিস্টেনশিয়াল অ্যাংস্ট তৈরি হয়? আমাদের ওই ইনারশিয়া টু হ্যাং অন টু দি ওল্ড মি, ABC ওইটার ভিতর দিয়ে গিয়ে ওই যে ওই অ্যাবসার্ডিটি মানে এই যে না ওই নাটকটা কি স্যার? 'ওয়েটিং ফর গোডো' ওরকম তৈরি হয়। মানে মানে হোয়াট ডাজ ইট ডু টু আস? আপনি তো ছাত্রদেরকে পড়ান বা তাদেরকে কাছ থেকে দেখেন। আপনার নিজেরও জার্নি আছে। কুড ইউ মানে স্পিক ইট অন দ্যাট স্যার? আম আমি ফ্র্যাঙ্কলি আমি জানি না। কারণ আমি এরকম জায়গায় পড়িনি। কাজেই আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারব না। কারণ হুম, আম আপনি যে এনক্সাইটির কথা বলছেন, এটা হুম, একদম আমি কে? সেই একটা এনক্সাইটির একটা বড় জায়গা। কিন্তু আমি কে? এটা বাংলাদেশেও তো আমাকে আঘাত করে। আমি এটা এইভাবে আমি একদম টপ অফ দ্য হেড মানে যা মনে আসছে সে কথাগুলো খুব
কথাগুলো সেভাবে বলি যে, আমি কে? যদি আমি বাংলাদেশে আমি নিজেকে জিজ্ঞেস করি, আমারও কি এরকম একটা anxiety তৈরি হয় না epistemic or otherwise যে আমরা যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম ৭১ সালে সেই বাংলাদেশ তো এটা না। সেই বাংলাদেশ তো এখানটা যেভাবে আমরা দেখি যে এই কদিন পরে রমজান হবে এবং সবকিছু ঢাকা শহর বলবে শাটডাউন, সবকিছু বন্ধ করে দেবে। পাকিস্তানে আমি দেখিনি ৬০ এর দশকে। যেটা এখন কিছুদিন পরে করবে এবং এটাকে সাবভার্ট করা যায় কিভাবে? তো আমি তো একজন খুব ছোট্ট একজন মানুষ। আমি তো এখান থেকে বিশাল কিছুও না, কোথাও বিশাল কিছু না। আমি যেটা করতে পারি সেটা নিয়ে করতে পারি। তা আমরা যেটা বলতে চেষ্টা করলাম, বললাম সেদিনও একটা নাটক করতে গেছিলাম একটা জায়গায় উত্তরায়। আমরা বললাম যে আমরা এবং এটা আমাদের দলে আরেকজন সেই সাজেশনটা এসেছিল, ওর কাছ থেকেই এসেছিল যে আমরা এই রমজানের ভেতরে কেন নাটক করি না? মানে ধরেন এটার পরে ঈশার পরে ঈশার ইফতারের পরে সবাই ইফতার খেতে তো আসবে একসাথে। আর একসাথে ইফতার খেলো, ইফতার খাওয়া হলো, তারপর একটা নাটক দেখলাম। আমাদেরই নাটক ওই ঘরেই করলাম। এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে আ এভরিথিং এভরি ব্রিলিয়ান্ট থিং। এটা বিস্ময়কর সবকিছু। এভরি ব্রিলিয়ান্ট থিং। ওই একটা নাটক যেখানে যেকোনো একটা স্পেসে করা যায়। ড্রয়িং রুম স্পেস এর ভেতরে করা যায়। হুম, একটু বড় হলে। হুম, একটু করি না কেন? তো সেটাই বলছিলাম যে ওদেরকে যে আমরা এই রমজানের সময় সবাই তো এখন একদম সবকিছু বন্ধ করে দেবে। সারাদিন কিছু করবে না। নাটক-টাটক এবং টেলিভিশনে পর্যন্ত দেখবেন যে মহিলারা সব মাথায় ঘোমটা দিয়ে আসবে। বাইরে গেলে কিন্তু ভিন্ন একদম। কিন্তু টেলিভিশন পর্দায় তাকে ঘোমটা দিয়ে থাকতে হবে। এইরকম একটা জায়গায় আমাদেরকে কিছুদিন পরেই যেতে হবে। তো আমরা এমন করি না কেন যে ইফতারের পরে আমরা নাটক করি। এবং এটা তো আমাদের মহিলা সমিতি বা কোনো মঞ্চ ভাড়া নিতে হবে না। সরকারের পারমিশন না দিলেও হবে না। পারমিশনও লাগবে না। আমাদের একটা বড় জায়গা হলেই হবে। একটা ক্যাফেটেরিয়া যদি বড় জায়গা থাকে বা কারো বড় ড্রয়িং রুম, ওখানে গিয়ে আমরা সবাই গিয়ে যারা রোজা আছে তারা না ইকুয়াল ইফতার করলো। ইফতার করে একটু বসলো, তারপরে তারাবিও পড়ে আসতে পারে যদি চান, তারাবি পড়ে আসে, পড়ে তারপর নাটক দেখি। এই জায়গায় হয়তো সাবভার্ট করা যায়। এইটুকু হয়তো করা যায়। আমার আইডেন্টিটি ক্রাইসিস এর কথা যেটা বলছি আমার জায়গা থেকে। তার মানে আমি আপনাকে বলছি, আমি আপনাকে কোন পথ দেখাচ্ছি না। আমি বলছি আমিও পথ খুঁজছি। আমি পথ খুঁজছি আমার জায়গা থেকে। আমারও আইডেন্টিটি ক্রাইসিস ম্যাসিভ আছে। আমি আমি এই ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেছি। আমি যদি আমি নিজেকে জিজ্ঞেস করি আমি কাকে পড়িয়েছি? হুম, কি পড়িয়েছি? কি হয়েছে এই এতদিন এই পড়ালেখা করার পরে? মানে কয়জন ছাত্র আমার যারা থিয়েটার করে বা এট লিস্ট প্রশ্ন করে। বা বা জিজ্ঞেস করে বা না তো যাকগে কিন্তু আবার আমিও বিচার করার কে বলেন? কারণ সে তো তার জীবন তো সে দেখবে। আমি তো তার জীবনটাকে দেখতে পারবো না। ওই তো এই তো নিউ লিবারাল টাইমস। তো এর ভেতরে ওকে সেলফ কেয়ার এর ভেতরে ওকে দেখতে হবে। আমি যা করতে পারি আমার এই আইডেন্টিটি ক্রাইসিস এর ভেতরে বা এপিস্টেমিক ক্রাইসিস এর ভেতরে আমি কি করেছি, কি জানি? এর ভেতরে আমি সবসময় জানার প্রক্রিয়াটাকে আরো পোক্ত করার চেষ্টা করতে পারি। হুম, আপনি যেটা হয়তো করতে পারেন ওইখানে ওই জায়গাটায় যে আমি কানাডিয়ান বাংলাদেশী না বাংলাদেশী কানাডিয়ান না কানাডিয়ান এইখানে আমার আইডেন্টিটি যে ওয়াননেস এটা কোন জায়গায় তৈরি হয় কোন জায়গায় তৈরি হয় না কি করলে এটা তৈরি হওয়ার ভেতরে আমাকে এখানে কি পেতে পারি বা কি পেতে পারি না বা এইটা পাওয়াটা আর কিভাবে করতে পারি বা আদৌ এই আইডেন্টিটি ওয়াননেস এটা কি আদৌ কোনো কিছু আমাকে দেয় কিনা মানে আমরা কি কখনোই হতে পারবো কিনা পারফেক্ট বাংলাদেশি কানাডিয়ান বাংলাদেশি বা ক্যানেডিয়ান হোয়াইট ক্যানেডিয়ান হোয়াট এভার ক্যানেডিয়ান আমরা কি পারবো তো আমরা পারার চেষ্টা করতে পারি এখানে কোথায় পিটফলস আছে ওই পিটফলস গুলো আমি এক্সপ্লোর করতে পারি ওগুলো নিয়ে আমি পারফরমেন্স করতে পারি আমি ডায়ালগ করতে পারি আমি আলোচনা করতে পারি আমি প্যারালজি জেনারেট করতে চেষ্টা করতে পারি হুম, 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 হুম। তো পারহ্যাপস মানে এখন যদি সরাসরি আপনার ওই প্রশ্নটাকে বেস করে পরে একটা একদম ডিরেক্ট পলিটিক্যাল কোয়েশ্চেন এ আসি। টিচিং ইস অ্যান অ্যাক্ট অফ পলিটিক্স। Education is never apolitical or it is not something মানে naive or innocent. It has an agenda. It has an agenda. Um, তো যখন ক্যাপিটালিজম এডুকেশনটাকে co-opt করে নিয়েছে এবং আজকে নেয় নাই, অনেক আগেই নিয়েছে। তখন আ থিয়েটারে ওই জায়গাটাতে একটা খানিকটা পারমিশন তো দেয় যে, ওকে, হিয়ার এই যে আপনি একটা সুন্দর করে একটা কথা বললেন যে, "হোয়াট ইফ? হোয়াট ক্যান বি?" And then when you present what can be, if that is questioned, then we can always resort to saying, well, I'm playing. অ্যাবসলিউটলি So, কিন্তু by saying I'm playing, I have also আমি বলছি যে আমি 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 প্লে আমি খেলছি। ওইটার মাধ্যমে আমি একটা চেতনার একটা বীজ কিন্তু সযত্নে বুনে দিলাম। তো
ক্যাপিটালিজম তো কোন একটা জায়গাকে co-opt করার জন্য সেটাকে রেজিমেন্ট করে। গ্রিডের মধ্যে ফেলা ছাড়া তো সেটাকে নিতে পারে না। ওই ডায়ালেকটিক্যাল সোশ্যাল রিয়েলিটি ছাড়া তো নিতে পারে না। কিন্তু ওই যে সুপারপজিশন করলে আমি তো গ্রিডের মধ্যেই পড়ি না। আমি 1 এও না, আমি 0 তেও না। এক্সাক্টলি। তো আমার কাছে ওইটা মনে হয় যে ওইটা মেবি লাইক আই সেড আমার থিয়েটার সম্বন্ধে কোন জ্ঞান নাই। কিন্তু ওইটা আমার কাছে একটা পসিবিলিটি দেয়। যেমন গতকালকে আমাদের ছেলেমেয়েরা ওরা একটা 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 ওদের গ্রামের ছেলেমেয়েরা ওরা একটা ছোট্ট একটা নাটিকার মতো ওরা করেছে। ওখানেই আম একটা জায়গায় একটা বাচ্চা ছেলে বলছে যে, "আমি মুসলমানও হতে পারি আবার চোরও হতে পারি। সাইমালটেনিয়াসলি দুটোই হতে পারি।" তো আমার কাছে এটা মনে হলো থ্রু প্লে মানে ও unknowingly কিছু একটা বলে দিয়েছে। বাট I don't think he understand his political implication. কিন্তু ওই ছোট্ট ওই গ্রামের মধ্যে জলচৌকির উপরে ওখানে দাঁড়ানোর মাধ্যমে কিন্তু ও নিজেকে পারমিশনটা দিয়েছে যে, হ্যাঁ, "I am allowed to say something." তো ওইটা আমার কাছে খুব পোটেনশিয়াল মনে হয়। আম একটা আপনি করেছেন ভাই এই কনটেক্সট এ। I understand through discussion and listening that neoliberalism is distort how we see art. এটার কোনো অল্টারনেটিভ আছে? এই হাইজ্যাকড মানে সিচুয়েশন এর? হ্যাঁ, মানে অল্টারনেটিভ এর কথাই তো আমি বলার চেষ্টা করছিলাম এতক্ষণ। মানে দেখেন অল্টারনেটিভ হচ্ছে যে আপনি ১ম এ কনজিউমারিজম এর যে প্রলোভন আর নিউলিবারাল অর্ডারের যে সবচেয়ে বড় যে সেলফ কেয়ার, এই সেলফ কেয়ার এর ভেতরে যে দৌড়, এই দৌড় দিতে আপনি যেন ভুলে না যান যে এর বাইরে আরো কিছু আছে। এর বাইরে আপনি এই নিউলিবারালিজম অপশনের থেকে আপনি যেন আপনি আপনি দেখতে শেখেন যে জীবনটা তার চাইতে বড়। কবিতা পড়তে শেখেন বা ওই চিন্তা করতে শেখেন। আপনার জন্য ওই ফাঁকটা সবসময় আপনাকে ওই ফাঁকটা ওই জায়গাটা যেখানে ফাঁকি বলেন, ফাঁকি দিয়ে হলে ওই ফাঁকটা তৈরি করতে হবে যেটা আপনার নিউলিবারাল স্পেসের ভেতরে পড়ে না। ওইটা যদি না করতে পারে তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। তাহলেই তো মুশকিল হয়ে যাবে এবং তাহলেই তো আপনার গন্ডগোলটা হবে যে আমি কোথাও যাচ্ছি না। মানে এবং সেখানে একজন ট্রিকস্টার হতে হয়। একজন থিয়েটার কর্মীকে যদি দেখতে হবে তার মানে বা একজন শিল্পীকে দেখতে হবে যে আমার সাধ্য কতটুকু আছে। আমার যা সাধ্য আছে তার ভেতরে আমি কিভাবে করতে পারি। আমার এখন ঢাকা শহরে আমার মনে হয় না যে ৪ জন ৫ জনের বেশি আমার একসাথে জোগাড় করা সম্ভব না একটা নাটক করার জন্য। ৪ জনের বেশি আমি পারব না। তাহলে ওই ৪ জনের ভেতরে কি করে করতে পারি? ওই ৪ জনের ভেতরে আমি শীত কি করে কাটতে পারি এই নিউলিবারাল আ এই 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 দুর্গের ভেতরে। ওইটাই বুদ্ধি করা। এবং সেখানেই ওই ট্রিকস্টারের মতন কাজ করতে হবে। সেখানে রাজা বীরবলের মতন কাজ করতে হবে। সেখানে নাসিরুদ্দিন হোজ্জার মতন কাজ করতে হবে। হ্যাঁ, নাসিরুদ্দিন হোজ্জার একটা গল্প আছে যেখানে বলছে যে একদিন যে তোমাকে ওই ধর্ম সম্পর্কে উপদেশ দিতে হবে। দিতেই হবে। ও ছাড়বে না। সবাই বলে যে মানে ওই খুতবায় ধর্ম সম্পর্কে উপদেশ দিতে শুক্রবার নামাজের পরে। ও বলেছে ঠিক আছে। ও উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে আমি যা বলবো সেটা সম্পর্কে কি আপনারা জানেন? তো সবাই তো খুব নাসিরুদ্দিন হোজ্জা এখানে আসছে কথা বলতে বিজ্ঞান বলে না আমরা জানি না। মানে ও বলছে যে আপনারা যেহেতু জানেন না আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না। অজ্ঞ মূর্খের সাথে আমার কথা বলার কিছু নাই। তো পরের সপ্তাহে ওরা আবার তৈরি হয়ে আসছে বলে না ওকে বলতে হবে। তো সবাই ও যে আবার যখন বলে যে আপনারা কি জানেন আমি কি বলবো? ওরা তখন বলল যে হ্যাঁ আমরা জানি। ও তখন বলল যে আপনারা যেহেতু জানেন তখন আমার কিছু বলার দরকার নাই। আপনারা সব কিছু জানেনই। তাহলে তো জায়গাগুলো এইটা সবচেয়ে বড় কথা হচ্ছে এবং আমার শিক্ষক ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইব্রাহিম আল কাজী সাহেব সবসময় আমাকে বলতেন যে তুমি খুব সিরিয়াস থাকো। তোমাকে হাসতে হবে। ইউ নিড টু লাফ এট ইয়োরসেলফ। তো উই নিড টু লাফ এট আওয়ারসেলভস এবং ট্রিকস্টার আপনাকে হাসিটা শেখায়। আপনি হাসতে শেখেন এবং আপনি মার খেতে পারেন ১০ বার। ১০ বার মার খেয়ে বোঝেন যে এবারও মার খেয়েছি, ১১ বার আমি মার খাবো না। ১১ বার তোমাকে আমি মার দেব। এবং তার জন্য বুক পেতে দিতে হয় না। আমি এইটাই আমি মানে মানে আমি যেটাকে বলি যে এখানটা আমাদের আরেকটা পথ যেটা হতে পারে সেটা হচ্ছে যে সবসময় রাজপথে গিয়ে ওই যে বীর পুরুষের মতন বুক পেতে গুলি খাওয়ার কোনো মানে হয় না এখন আর।
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফ্রা পলিটিক্যাল টুলস দেখতে হবে, যেটা গ্রামের কৃষকেরা করে, যে ওই যে বললাম যে নোয়াবে মাথা নোয়াবে এবং পেছন থেকে নিঃশব্দে পাত দেবে। ওই ইনফ্রা পলিটিক্যাল টুলস আপনাকে হাতে করতে হবে, নিতে হবে, যেন আপনি বোঝেন যে আপনি সামনাসামনি না পেছনে গিয়ে গেরিলা কায়দায় কোথাও না কোথাও গিয়ে আঘাত করতে পারেন, এবং এই আঘাত করাটা তখন গুরুত্বপূর্ণ হওয়া এইটা নিয়ত, এইটাই হচ্ছে আমার মনে হয় খোঁজা, এইটাই দেখা, এইটাই চেষ্টা করা, কোন জায়গা থেকে আমরা যাবো বা কোন জায়গা থেকে খুঁজে পাবো বা কোন জায়গা থেকে দেখবো। আর আপনি যে একটু আগে বলেছেন এডুকেশন কখনোই এই পলিটিক্যাল নয়, অবশ্যই না। যদিও আপনারা বারবার এরা বলবে, রাষ্ট্র আপনাকে বলবে, অনেকভাবে আপনাকে বোঝাতে চেষ্টা করবে, এডুকেশন ইজ নেভার এ পলিটিক্যাল। আমরা চেষ্টা করেছি আমার ডিপার্টমেন্টে, আমি চেষ্টা করেছি এটা বোঝাতে যে দেখো, থিয়েটার শেষ পর্যন্ত একটা জ্ঞান কাণ্ড, একটা টুল, যে টুলটা তুমি ব্যবহার করে, জ্ঞান কাণ্ড না বলে একটা টুল, একটা যন্ত্র, একটা হাতিয়ার, যে হাতিয়ারটা ব্যবহার করে তুমি জীবনটাকে উপলব্ধি করতে পারো, প্রশ্ন করতে পারো। যে একটা নাটক আছে রাজা এডিবাস কেন এটা করেছিল, তার মানে রাজা এডিবাসের মাতৃগমন প্রশ্ন নয়, রাজা এডিবাস সব জানে, এই ধারণাটা তার জন্য, সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য গন্ডগোল। তো এই প্রশ্নগুলো করা, যে এই প্রশ্নগুলো করতে দেয়া, এই প্রশ্নগুলো করা, এটা তো সাহিত্যের ছাত্ররা করে, তুমি এক্সপেরিয়েন্সিয়ালি করো, তুমি তোমার শরীর দিয়ে অভিনয় করে, নাটক পরিচালনা করে, উপলব্ধি করে বোঝো, এই জ্ঞানটা তোমার পরবর্তী কাজে লাগবে। হয়তো তুমি কখনো থিয়েটার করবে না, হয়তো করার দরকার নেই, কিন্তু তোমার এই জ্ঞান কাণ্ডটা এই জায়গাটা তৈরি করতে দেবে। এখন আমি মনে করতে পারি যে এটা হয়তো হয় নাই, আমি দেখি না কখনো, কিন্তু কে জানে, ওই যে ড্রিম সিডস, দিস আর অল ড্রিম সিডস, এই ড্রিম সিডস গুলো কোন মেঘের ভেতরে কোথায় গিয়ে বপন হবে, এবং কত বছর পরে যে ড্রিম সিড থেকে একটা গাছ হবে, এটা কে জানে। হয়তো কোনোদিনও হবে না, হয়তো 10 বছর পরে হবে, আমি মরে যাওয়ার পরে হয়তো হবে, কিন্তু কোনো না কোনো জায়গায় এই যে শত শত ড্রিম সিডস এর ভেতরে 10টা 15টা 20টা গাছ তো হবে, 15টা 25টা গাছ তো হবে। সেই গাছগুলো কিরকম গাছ, যে গাছগুলো প্রশ্ন করতে পারবে কেন, বাস। ওই কেন প্রশ্ন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এমন হবে, আমাকে একটু বোঝান, কেন এমন হবে, কেন এমন হবে যে আমাকে আপনার কথা মতো এইভাবেই নামাজ পড়তে হবে, আমি আর অন্যভাবে নামাজ পড়তে পারি না, কেন হবে না? সেইটা জায়গা তো মালিক, আমি তো উত্তর দেবো মালিককে, তোমাকে তো উত্তর দেবো। তুমি আমার নিয়ে এত গন্ডগোল করো, আমি মালিকের সাথে বোঝাপড়া করে নিয়ে আমি আমার মতন করে নামাজ পড়বো। ওই কেন জায়গা, তখন সাবভার্সিভ জায়গাগুলো তৈরি হয়, তখনই কিন্তু ওই টোকা দেওয়া শুরু করে হয়ে যায়, এবং তখনই কিন্তু ধাক্কা লাগে, তখনই কিন্তু বোঝা যায় যে জায়গাগুলো কেন। আমি যা বোঝাতে চাচ্ছি হয়তো সেটা হবে না, এখন আমি খুব পরিষ্কার শিক্ষা ব্যবস্থা নিয়ে, হয়তো আমি নিজে কি বোঝাতে যাচ্ছি সেটাও জানি না। এই বোঝানো থেকে যদি আরেকজন আরেকটা কিছু বোঝে, সেই বোঝা থেকে আরেকজন যদি আরেকটা কিছু বোঝে, ক্লাসে 10 জন যদি 10 রকম করে বোঝে, সেই ভিন্ন কিছু, সেইটাতে প্যারালজি, সেখান থেকে আরো ভিন্ন কথন তৈরি হোক। ওইখানটা থেকেই তো মানুষ কথা বলা শুরু করবে। মানুষ এই যে রিজিড স্ট্রাকচার, যে এইরকম করতে হয়, জীবন মানে এই, নিয়ম মানে এই, আমাকে এইটা করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, সন্তান উৎপাদন করতে হবে, তার লেখাপড়া করাতে হবে, এবং তারপর আমাকে মরে যেতে হবে, তার আগে এইগুলো করতে হবে, নামাজ পড়তে হবে, এই সব যে নিয়মের বাইরে যাওয়া, যে কোনো ভাবে বাইরে যাওয়া, ওই ফাঁকি দিয়ে হলে বাইরে যাওয়া, এবং বিকল্প জায়গাটা দেখা। কারণ ওই যেটাই আমি বলছিলাম এখানে, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে প্লে, ক্রীড়াময়তা, খেলা, ক্রীড়া, আর হচ্ছে অন্যদিকে রিচুয়াল হচ্ছে আপনার কি বলবো, প্রথা কি বলা যায় স্যার? না, আরেকটা ভালো শব্দ আছে, রিচুয়াল হচ্ছে কৃত্য। একদিকে কৃত্য, অন্যদিকে কৃত্য আর কৃত্যের যে কাঠামো, ক্রীড়াময়তার যে কাঠামোহীনতা, এই দুটোর ভেতরেই তো জীবন নতুন নতুন পথ খুঁজে বেড়ায়। এইটা মনে রাখলেই কিন্তু আমরা তখন মনে করব যে আমাদেরকে ডিজিটাল ক্যাপিটালিজম, নিউলিবারালিজম যতভাবে আঁকতে চেষ্টা করুক না কেন, ফাঁক আছে, ফাঁক ছাড়া পথ নাই, কারণ সব ফাঁক বন্ধ করে কেউ বসে থাকতে পারবে না। একটা জায়গা না একটা জায়গা ফাঁক আছে, 10টা পথ বন্ধ হলে একটা জায়গা খোলা আছে, ওইটা আমি খুলবো, শীতটা আমি কাটবো দরকার হলে, ফাঁকটা আমি শীত কেটে বার হবো চোরের মতো, কিন্তু বার হবোই আমাকে, হতেই হবে। ওই জায়গাগুলো খুঁজে পাওয়া, এবং কিছু কিছু জায়গায় একদম আপনাকে ওই একদম আপনাকে সাবঅর্ডিনেট পলিটিক্স এর জায়গাটা বুঝতে হবে, যে সামনাসামনি যুদ্ধ করে পারবো না আমি একা। রাইট, হ্যাঁ। এবং এই যে একটা খুব মানে জনপ্রিয় বই যে দ্য আর্ট অফ ওয়ার, এই বইটাতে একটা জায়গায় সঞ্জয় যে বললেন যে সামনে গিয়ে রাজপথে দাঁড়ায় স্লোগান দেয়া ছাড়াও মানে রাজনৈতিক হওয়া যায়। এক জায়গায় উনি বলছেন generally generally is war the best policy generally in war the best policy is to take a state intact,
টু রুইন ইট ইজ ইনফেরিয়র, মানে ভেঙে ফেলা না। বলতেছে যে টু ক্যাপচার দ্য এনিমিজ আর্মি ইজ বেটার দেন টু ডিস্ট্রয় ইট, টু টেক ইনট্যাক্ট আ ব্যাটালিয়ন, আ কোম্পানি অর 5 স্কোয়াড ইজ বেটার দেন টু ডিস্ট্রয় দেম। একটা জায়গায় এটা আমার কাছে এত ভাল লাগছে যে ফর টু উইন 100 ভিক্টরিজ ইন 100 ব্যাটল ইজ নট দ্য একমি অফ স্কিল, টু সাবডু এনিমি উইদাউট ফাইটিং ইজ দি একমি অফ স্কিল। মানুষের মাথার ভেতরে যদি বিপ্লব ঘটে চেতনায়, কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতিতে, আমি সাধারণত এই কথাটা প্রায়ই বলি, একটা সময় ছিল, আমি কার কথা মনে পড়ছে না, বাংলাদেশের বিখ্যাত একজন শিক্ষক বলেছেন যে এখন তো একসময় আমরা শিক্ষার্থী পেতাম, এখন আমরা পাই পরীক্ষার্থী, এরপরে এসছে আমরা পাই নম্বরার্থী, মানে আমরা শিক্ষার্থী তো শিখতে আসে চিন্তা করে, কিন্তু এখন আমরা জিপিএ 5 এর খেলায়, মানে আমরা আমাদের গ্রেডের চেতনায় আমরা তো প্রশ্ন করাটাই আমার একটা সুইডিশ কলিগ বাংলাদেশে এসে বলেছিল যে তোমাদের দেশে এসে যেটা দেখে বুঝলাম যে তোমাদের ছাত্রদের অনেক স্বাধীনতা আছে, কিন্তু চিন্তা করবার স্বাধীনতা কোনো মতেই দেয়া হয় না। চিন্তা করবার স্বাধীনতা দেয়া হয় না। তা আমার কাছে মনে হয় প্লেটা ওই জায়গাটা দেয়। আমি আপনার কাছে শেষ প্রশ্নটা করব স্যার। আপনি যতদিন পড়িয়েছেন, যতগুলো কর্মশালা করেছেন, এই আমি আপনার কাছে, মানে এটা কোনো বাইবেলের মতো না। আপনার রিফ্লেকশন যদি আমাদেরকে বলেন যে, আপনি দেখেন যখনই এই নিওলিবারাল অ্যাসল্ট অফ একাডেমিয়াতে কি হয়? লিবারাল আর্টস গুলো সবার আগে কাটা পড়ে। মানে আর্ট, চিন্তা করা, এই যে পসিবিলিটি, একজন ট্রিকস্টার ওই পসিবিলিটিস দেখবে, ওইটাই কাটা পড়ে। এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস। ওটা তো একটা নিওলিবারাল অ্যাসল্ট। এটাকে আপনি কিভাবে দেখেন? এবং আপনি একজন শিক্ষক হিসেবে কোন জায়গায় ট্রিকস্টার হিসেবে ওই জায়গাটা তৈরি করার কতগুলো সম্ভাবনা মনে করেন? আপনি হয়তো করে দেখেননি। সম্ভাবনা মনে করেন। ২ টা প্রশ্ন স্যার। একটা হচ্ছে এই যে নিওলিবারাল অ্যাসল্ট অন একাডেমিয়া, আর হচ্ছে ট্রিকস্টার হয়ে কিভাবে জায়গাটাকে করা? এটা অনেক বড় এবং অ্যাবস্ট্রাক্ট কথা, এইজন্য যে আমি এর ভেতরে যুক্ত, কাজে আমাকে বাইরে থেকে দেখতে পারাটা এটা একটা হুম, কঠিন কাজ বটে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে, অ্যাসল্টটা আপনাকে সবসময় করবে আপনার মানি ভ্যালু দিয়ে কিংবা আউটপুট দিয়ে। বলবে যে আপনাকে দেখাতে বলবে যে এই ইনপুটের এই আউটপুটটা কি? এটা করে কতটা কি লাভটা হচ্ছে? ওই আউটপুটটা দেখাতে বলবে। এই আউটপুটটা যদি আপনি দেখাতে পারেন, আপনার লাভের জায়গা সেইটাই। আম এখন এখানে অপারেট করতে পারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কঠিনও ছিল না, কিন্তু কঠিনও বটে। এটা নিউ লিবারাল কন্ডিশন এর জন্য না। আ এটা থিয়েটার স্টাডিজ বিভাগ তৈরি করতে পারাটাই একটা পরিশ্রমের কাজ। কিন্তু তখনও কিন্তু নিউ লিবারাল কন্ডিশন আসেনি। নিউ লিবারাল কন্ডিশন এর আগেই এটা খুব কঠিন একটা জায়গা। কারণ এটা আমার কাছে মনে হয় আপনার বাইরে একবার একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মতন জায়গায় আমরা যতই অনেক একাডেমিক চিন্তা করি না কেন, তাদের কাছে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৯ সালে যখন এই বিভাগের করার ১ম প্রস্তাবটা এসেছিল, একটা সাবসিডিয়ারি বিভাগ হিসেবে, অনেকেই নাক সিটকেছিলেন এবং অনেক বামপন্থী যে নাটক নিয়ে আবার পড়ার বিষয় নাকি। তো তখন বামপন্থীরা? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ওয়াও! পড়ার বিষয় না। কারণ তাদের কাছে তখন মনে করতে করিয়ে দিতে হয়েছিল যে ইউরোপে ইউনিভার্সিটির যেই ধারাবাহিকতা, সেখানটা সোশিওলজি কবে এসছে? তারা সোশিওলজিস্ট ছিলেন একজন। সোশিওলজি কবে এসছে? কোন সময়টা সোশিওলজি একটা আলাদা শিক্ষা হিসেবে কার্যকর হয়েছে? কয়শ বছর আগে একটু আমাকে বলেন তো? এবং তারপরে যে আপনারা এত কথা বলেন যে আপনারা সব জ্ঞান নাকি সব সত্য নাকি সোশিওলজিস্টরাই আনতে পারেন। ইকোনমিস্টরা, আপনারা এখানে গান করছেন, এখানে নাচ করছেন, এখানটা তো আমাদের লেখাপড়া অসুবিধা হচ্ছে ক্লাসে এসে। এটা নিউ লিবারালিজম এর আগে। কাজেই বাংলাদেশে ওই জায়গাটা থেকে ব্যাখ্যা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা ব্যাখ্যা করা এখনো মুশকিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অদ্ভুত জায়গায় আছে। এটা কিছু জায়গায় রাষ্ট্রের অনেক পৃষ্ঠপোষকতা পায়, রাষ্ট্রের টাকা পাচ্ছে এখন পর্যন্ত ব্যাপক অংশেই। আবার এদের ভেতরে কিছু গন্ডগোল আছে। আমরা কিছু জায়গায় মুসলমান, তো মুসলমান হিসেবে আমাদের ভেতরে অনেক সন্দেহ থাকে যে থিয়েটার করাটা কতটা জায়েজ কিনা ইত্যাদি মনে থাকে। এবং সেজন্য আমার একটা পেপারও লিখেছিলাম এখানটা, যে ইসলাম থিয়েটার সম্পর্কে কি বলে। ওইটাও ছাপা সম্পর্কে আপনি জানেন, এবং উনিও মার্কসিস্ট ছিলেন। তার অনেক দ্বিধা ছিল এবং আমার একটা অংশ কেটে দিতে হয়েছিল ওইটা ছাপার জন্য। হুম। তবুও আমি চাচ্ছিলাম যে লেখাটা ছাপা হোক।
ইসলাম থিয়েটার সম্পর্কে কি বলে, ইসলামী কোরআনে যে কোথাও থিয়েটার সম্পর্কে একটা বাক্য নাই, এটা কিন্তু তারা জানেন না। এবং এটা জানেন না যে নবীজি তার প্রিয়তম স্ত্রী আয়েশাকে, এখানে আয়েশা তো ছোট বাচ্চা ছিলেন, তো তাকে একদম কোলে করে বুকে করে তুলে দেখাচ্ছিলেন ঈদের দিন, যে ঈদের দিনে মসজিদে কি হয়, মসজিদের পাশে তো নবীজির বাসা ছিল, তো মসজিদে কি হচ্ছে, নাচ গান হচ্ছে, আয়েশা দেখতে যাচ্ছে, নবীজিকে বলেছে, নবীজির ইচ্ছা ছিল না, আয়েশা যখন অনেক করে বলেছে, নবীজি তাকে তুলে দেখিয়েছে। তারপরে কতক্ষণ পরে নবীজি জিজ্ঞেস করেছে তোমার কি দেখা হয়েছে, আয়েশা বলেছে না, আবার জিজ্ঞেস করেছে তোমার কি দেখা হয়েছে, আয়েশা বলেছে না, চতুর্থবার যখন আয়েশা বলেছে হ্যাঁ, তখন নবীজি তাকে নামিয়েছেন, কিন্তু নবীজি নিজে কখনো গিয়ে দেখেননি। তার মানেটা কি, কি হচ্ছিল ওখানে, ওখানে কিছু কালো যে যে দাসরা, ওরা কিছু নাচ গান করছিল, মুসলমানরা নাচ গান করছিল, এখানটা দাস ছিল এক সময়, ওরা নাচ গান করছিল ওখানে, কৃষ্ণাঙ্গ, ওরা নাচ গান করছিল, নাচ গানটা মসজিদের ভেতরে। এই হাদিস, এটা হচ্ছে বুখারী শরীফে, এইটা কিন্তু কেউ আপনাকে বলবে না, দেবে না, কোথাও জানাবেও না এই কথাগুলো। কোরআনে আপনি পারবেন যে কবিদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, কবি, এবং ওই যে পাথরের মূর্তির বিরুদ্ধে কথা বলা হয়েছে, মূর্তি উপাসকদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, থিয়েটার কর্মী তো ব্যাপারে তো কোনো কথা বলা নাই ওখানে। তো এইটা গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো করতে দেয়নি, প্রথমে অনেক রকম বাধা দিয়েছে, নানাভাবে বাধা টাধা এই পেরিয়ে শেষ পর্যন্ত নাটক করে তাদেরকে নিয়ে এসে নাটক দেখিয়ে উৎসব করে কোনো মতন একটা জায়গা যাওয়া, এবং ছাত্ররাও তো আসতে চায় না, কারণ ছাত্রদের কাছে মনে হয় যে আপনার ইকোনমিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইংরেজি বাংলা ভাষা বেশি গুরুত্বপূর্ণ, থিয়েটার স্টাডি তো পড়তে আসবে কেন, এটা নিউ লিবারাল টাইমস এর আগে। তো আমরা পোস্ট কলোনিয়াল তো বটেই, কিন্তু পোস্ট কলোনিয়ালের একটা জগা খিচুড়ি জায়গা, প্রত্যেক পোস্ট কলোনিয়ালই একটা জগা খিচুড়ি জায়গা আমার কাছে মনে হয়, কোনো এরকম আদর্শ জায়গা তো না। তো ওরকম একটা খুব এপিস্টেমিক, একটা খুব বিভ্রান্তিকর, এলোমেলো, অনেক কিছু মানে দলামোচা পাকানো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে থেকে আমরা নিজেদের জায়গা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা করি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লোগোটাই দেখবেন আলোর বর্তিকা একটা আছে, যে জ্ঞান ছড়ানো। তো ওই জ্ঞান ছড়ানো তো ফ্রেইডের কথাই তো না। তো ওর ভেতর থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কার্যকর যে বিষয়টা লেগেছিল, সেটা ছিল থিয়েটার, ফ্রেইডের বিষয়। আমাদের বিষয় কোর্সটা ছিল থিয়েটার এন্ড এডুকেশন, অন্য নাম ছিল না, কিন্তু ওইখানে আমরা পড়তাম পাওলো ফ্রেইরে, অগাস্তো বোয়াল। পাওলো ফ্রেইরে যেভাবে আমার ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছিল আমার এখনো মনে আছে, যেরকম প্রশ্ন করতে শিখিয়েছিল, যেরকম আগ্রহ সৃষ্টি করেছিল, আমি ক্লাসে কখনো দেখিনি। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছিল যে গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোকে লালন করা গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোকে দেখা গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে, এই তো যখন বিএনপি ছিল, যখন জামাতের তুঙ্গ, যখন আপনার আমি বলছি 2001, 2, 3, 4 এর সময়, যখন বাংলা ভাই সবকিছু কার্যকলাপ করছে, এবং আমাদের বাংলাদেশে একদম প্রচন্ড একেবারে উগ্র ডানপন্থী ইসলামপন্থীরা ছেয়ে বসেছে, তখন আমরা বেহুলার ভাসান করেছি, ওইটাই করতে পেরেছি। বেহুলার ভাসান করে আমরা ব্যাপক দর্শক টেনে কথাগুলো বলতে পেরেছি, কেউ বাধা দিতে পারেনি বা বাধা দিতে আসেনি। ওইটা আমার কাছে মনে হয়েছে ট্রিক্সটারের জায়গা, আমরা ওইটা করতে পারি। আমরা ওইখানে বলতে পারি যে বেহুলার ভাসানো আমার সম্পদ, আমার ধন, বেহুলা ভাসানোর মাধ্যমে আমার নারীকে বুঝতে পারি, আমার মা, আমার বোন, আমার মেয়েকে বুঝতে পারি, নারীদের বোঝার একটা জায়গা বেহুলার ভাষা, সেইটা করতে পেরেছিল। পরপর 3টা জায়গা করে, 3টা পারফরমেন্স করে আমাদেরকে কেউ বাধা দিতে আসেনি, বরং ব্যাপক দর্শক এসেছিল দেখতে। এটা নিয়ে কোনো হইচই হয়নি, এটা কেউ বলেনি ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, ইসলামিক এটা বিরোধী কিছু। কিন্তু এইরকম কিছু জায়গায় আমি বলতে পারি যে কিছু বীজ বপন করা, কিছু চিন্তা লালন করা, ওইটুকু করতে পেরেছি। কিন্তু তারপরেও তো যেটা হয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা হচ্ছে যে খুব বেশি আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থে খুব টানা হেঁচড়া করতে থাকে। তো সব বিশ্ববিদ্যালয়ে হয়, কিন্তু আমাদের এখানে খুব নাঙ্গা হয় একেবারে। ওই টানা হেঁচড়ার ভেতরে পড়ে তো তারপরে তো আপনার একাডেমিক কমিটি থাকে না, সেখানটা গিয়ে একের অপরের এজেন্ডা সাপোর্ট করা বা বিরোধিতা করা হয়ে যায়। তো ওইখানে যাওয়াই বন্ধ করে দিই শেষ পর্যন্ত। আর শেষ পর্যন্ত কোণঠাসা হতে অন্য জায়গায় চলে যায়। তো ক্লাসই আমার কেটে দেয়। তো ওইগুলো সব বাদ দিয়ে এখন ওর বাইরে থিয়েটার করার চেষ্টা করছি। আমি জানি যে বিপ্লব করা সম্ভব না থিয়েটার করে। রিহার্সাল ফর রিভলিউশন আমি জানি না কতদূর করা সম্ভব। কোন রেভলিউশন রিহার্স করতে পেরেছে কোন থিয়েটারের ভেতরে, আমি একটু দেখতে চাই সিরিয়াসলি। কারণ আপনি রিহার্স করেন না কেন, সেখানটা পরের দিন সকালে গিয়ে আবার ভিন্ন জায়গায় পড়তে হয়, এবং আজকাল আরো অনেক বেশি করে ভিন্ন জায়গায় পড়তে হয়। আমরা যা করতে পারি সেটা ক্রমাগত ভাবে ওই চালাকি করে, ওই সাবটারফিউজেস গুলো খোঁজা, ওই ফাঁক গুলো খোঁজা,
ওই ট্রিকস্টারের মতন, ওই রাজা বীরবলের মতন বা গোপাল ভাঁড়ের মতন হাসির মাধ্যমে বা যে কোনো ভাবে ভাঙতে পারে, একটা দুইটা টোকা দিয়ে ভিন্ন ভিন্ন চিন্তাগুলো তৈরি করা। হয়তো কোথাও কোনখানে গিয়ে এটা আরেকটা গাছ বা আরেকটা বন বা আরেকটা কিছু তৈরি করবে, আরেকটা ক্ষেত্র তৈরি করবে। আমরা চেষ্টা করে যেতে পারি, আমরা প্রক্রিয়ার ভেতরে থাকতে পারি। আমরা কখনো ওই দাবিকে এখনো করিই না। একসময় ছোটবেলায় করতাম, মনে হতো যে বিপ্লব করব। একসময় মামুনুর রশিদ তো বিপ্লব করার জন্যই গ্রামে গ্রামে চলে গেছিলেন তার মুক্ত নাটক নিয়ে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর তো তাকেও ফেরত আসতে হয়েছে। তার পেটের দায়ে তার ছেলেদের, তারা তো এখন বড় বড় বিখ্যাত স্টার সব, যারা ওখানে নাটক করতেন একসময়, কিন্তু করেছেন, কিন্তু এটা কাউকে আক্রমণ করে না। we make our choices, we have our choices, we have our feel, এবং আমরা আমাদের মতন করে বেছে নিয়েছি, আমাদের মতন টিকে থেকে আমরা we live to fight another war। আজকে হয়তো ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় আরেকটা যুদ্ধ করবো হয়তো, তার অপেক্ষায় আছে। এর বাইরে কে বলে, এর বাইরে কে কাকে বিচার করে বলেন? তো একাডেমির কথা বললেন, একাডেমির জায়গায় আমি জানি না আপনার কথার কোনো উত্তর দিতে পেরেছি কিনা, আমি জানি না কোনো কথারই কোনো উত্তর দিতে পারি কিনা কখনো, কিন্তু রেসপন্স এটা আমার রেসপন্স। একটা অংশ যেটা আপনি মানে বলেছেন, মানে স্পেসিফিক্যালি এই আইডিয়াটা সম্বন্ধে বলার মানে আমি জিজ্ঞেস করিনি, আমি এখানে ইমপ্লিকেট করে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে আপনি এখন শিল্পী সমিতিতে জায়গা করতে গিয়ে অনেক টাকা দরকার হয়, রিসোর্স দরকার হয়, পলিটিক্যাল অ্যালাইনমেন্ট প্রয়োজন পড়ে। ওইটার রেজিস্ট্যান্স হিসেবে আচ্ছা ঠিক আছে আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু, নট বেসড অন লাইক যে আমাদের এখানে বেসিক্যালি কানাডাতে বিভিন্ন জায়গায় যখন আমি দেখি যে আপনার মানুষের এক ধরনের ডিসপেয়ার চমস্কি একটা ইন্টারভিউতে বলেছিলেন, উনি এটাকে বলেছিলেন যে ৩০ সালের দিকে আমেরিকাতে অনেক ক্ষুধা ছিল, দারিদ্র্য ছিল, কিন্তু মানুষের ভেতরে প্রতিবাদ করার একটা স্পৃহা ছিল ডিসপাইট অফ অল অফ দ্যাট। কিন্তু উনি এখন যেটা দেখেন সেটা হচ্ছে মানুষের মধ্যে এই কালেকটিভ যে অ্যাসল্ট মানুষের জীবনের উপরে, মানুষের ভেতর এক ধরনের ডিসপেয়ার দেখেন। ওই ডিসপেয়ার কিন্তু এন্ডস আপ ইন সারেন্ডারিং। তো এবং এখন মানে ফর এক্সাম্পল এটা যদিও বুদ্ধিস্ট ফিলসফির কথা, যে গুড ওয়ার্ক অথবা সামথিং দ্যাট ইউ ডু, ইট ডাজ নট নিড এনি রেজাল্ট, দ্য ওয়ার্ক ইটসেলফ ইজ দ্য রিজন ওয়াই ইউ আর ডুইং ইট। মানে কিছু মানুষ প্রতিনিয়ত নিশ্চিত পরাজয় জেনেও যুদ্ধে যায়। সে জানে যে there is no chance for her or him to or them to win, but still they get in there because of certain things. It is our work that gives us our sense of self. It is our work that allows us to be who the hell am I? I don't know who the hell am I. Through my work I create. হ্যাঁ, এক্সাক্টলি। একদম। আমি একদম, আমার মনে হয় আমার কাছে ছোটবেলায় মানে কি না, আমার স্বাধীনতার পরপরই ক্লাস 10 পাস করেছি, কলেজে ঢুকবো। এক্সিস্টেনশিয়ালিজম আমার কাছে ঢুকেছিল, এবং আমার আমার কর্মই যে আমার পরিচয়, আমার এক্সিস্টেন্স এর অর্থ, এই অর্থহীন জীবনে। ওইটা ওই সময় থেকে আমি আমার মতন করে ব্যাখ্যা করেছি। তারপরে তো নানাভাবে নানা রকম মার্কস এবং ডেলুজ এবং ফুকো ইত্যাদি নিয়ে ব্যাখ্যার জায়গাগুলো তৈরি হয়। ডেসপেয়ার এখানে আছে, অবশ্যই ডেসপেয়ার আছে, এবং হতাশা এখানে ব্যাপকভাবেই আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার চাওয়ার জায়গাটা কোথায়? আমি কি চাই? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার করেছি। আমার চাওয়া কি হতে পারে বলেন? আমি আমি এখন কি চাইতে পারি? আমি চাইতে পারি অনেকগুলো পদক। আমি চাইতে পারি বিদেশে কিছু যাওয়ার জায়গা। আমি চাইতে পারি পোস্ট রিটায়ারমেন্ট, যেগুলো অনেকে চায়, কিছু জায়গা প্রতিষ্ঠানে হেড অফ ইনস্টিটিউশন হওয়া। তো এখন আমি ওখানে গিয়ে কি করব বলেন তো? এখন আমি যদি আমার পদক যদি আপনি আমাকে দেন, তাহলে তো আপনি আমাকে co-opt করার জায়গা খুঁজে নিয়েছেন। আমি co-optable, মানে আমাকে কোনো একটা জায়গায় কিনে নেয়ার জন্য আপনি পদটা পেয়েছেন এবং আমাকে কিনে নিচ্ছেন। আপনি যে আমাকে দেবেন না, যতদিন দেবেন না আমি খুশি যে আমাকে কিনে নিতে পারেন নাই এখনো। আর আমাকে যদি কোথাও বসান, তাহলে তো আমাকে আপনার কিছু নিয়ম মেনেই চলতে হবে। যে ইউনিভার্সিটিতে আমি একটা নিয়মই খালি মেনেছি, আমি কখনো ক্লাস ফাঁকি দেব না, কখনো আমার সিলেবাসে যা আছে তা একদম না পড়িয়ে যাব না। তো আমাকে কেউ হাত দিতে পারে। ওই নিয়মের ভেতরে থেকে I could work like a trickster। হ্যাঁ, ওই আপনার কত জায়গায় আমি আমার মতন করে কাজ করতে পেরেছি। এমনকি ক্লাসে আমি শেখ মুজিব বলেছি, এবং তার আগে জিয়াউর রহমানের যখন ছিল, তখন আমি জিয়াউর রহমানের যদি গালমন্দ দিতে সেটা দিতে পেরেছি, এটা করতে পেরেছি। কেউ আমাকে গিয়ে ঠেকায়নি, কেউ আমাকে ক্লাস থেকে বার করে টেনে আনেনি, বা একটা কথা বলেনি যে তুমি এটা বলতে পারবে না। দ্যাট ওয়াজ মাই স্টান্স। ওইটাই ছিল আমার কার্ড পাত্তি, আমার ওইটাই, যে আমি এই নিয়মের, এই খেলার ভেতর নিয়মটা হচ্ছে আমি ফাউল করব যদি আমি ক্লাস না নিই। আমি ফাউল করব যদি ক্লাস না নিয়ে যদি অন্য কোথাও গিয়ে কাজ করতে যাই। কারণ ক্লাস আমি নিয়েছি, পরীক্ষা পড়িয়েছি, যা নিয়ম আছে নিয়মের ভিতর থেকে আমাকে যে 10 ঘন্টা যে ক্লাস নিতে হবে, 10 ঘন্টার বেশি ক্লাস নিয়েছে। এখন আপনি আমাকে আটকাবেন কোথায় বলেন?
এখন সেইটাই কথা যে আপনার অ্যালায়েন্স খুঁজতে যাওয়া। আমার এই বয়সে আমার কি অ্যালায়েন্স দরকার বলেন দেখি? আমার আমার কোথায় অ্যালায়েন্স দরকার? আমার দরকার নাটক করা। খুব পরিষ্কার। আমার তো অন্য কোথাও যেতে চাচ্ছি না। কাজেই আমার দরকার ৪ জন ৫ জন ছেলেমেয়েও যদি আমি পাই এবং যেটা পেয়েছি স্পর্ধায় আমাদের যে নাটকের দল, ওখানে আমরা ৫ জন আছি, ৪ জন ৫ জন আছি। ওরা আমরা মিলে আমরা বিভিন্ন এখন বর্তমানে আগে তো করেছি মহিলা সমিতি, এখন বিভিন্ন ড্রয়িং রুম বাসায়, বাসায় গিয়ে আমরা নাটক করতে পারি। যাতে করে তুমি এখানে ঢুকতে পারবে না এখন। ওইটা সুবিধা হয়েছে এখানে। এখন এর বাইরেটা হচ্ছে গিয়ে এই অ্যালায়েন্স এর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি দেখে নিয়েছি যে আমার অর্থনীতি ইন দ্য লাস্ট ইনস্ট্যান্স মার্কসের একদম কথা ঠিক, আপনার যদি বেসটা না থাকে তাহলে সুপারস্ট্রাকচার দাঁড়াবে না। কাজে আমি অর্থনীতির ব্যাপারে আমার কতটুকু দরকার? আমার থাকা খাওয়ার একটা যদি ব্যবস্থা হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই। তো আমি তো এর বাইরে কোটিপতি হতে চাই না, এটা আমার কাছে পরিষ্কার। আমি কোটিপতি হতে চাই না। বাস তাহলে এই জায়গাগুলো থেকে আমি আমার জায়গা খুব পরিষ্কার করে নিয়েছি। আমার যা আয় দরকার সেটুকু আমার আছে। এখন নাটক করে যা পাবো সেটা আমি যদি দেখি ছেলেমেয়েরা যদি পায়। এই ছেলেমেয়েরা যদি একটা বেসিক জায়গা যদি তৈরি করতে পারি তাহলে আমি একটা দল করতে পারছি যে দলটা ঘুরে, ঘুরে বিভিন্ন জায়গায় নাটক করতে পারে। এই কাজটা আমি যদি করতে পারি তাহলে বাংলাদেশের প্রফেশনাল থিয়েটার একটা জায়গা করতে পারবো যেটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমি কাজ করতে পারছি। যেই কাজের ভেতর থেকে আমি ওই প্রশ্নগুলো তুলতে চাচ্ছি। একজন টেক্সটারের মতন বিভিন্ন জায়গাতে গিয়ে ওই প্রশ্নগুলো তুলতে চাচ্ছি, সাবভার্শনের পথ খুঁজছি, ধাক্কা দেওয়ার পথগুলো খুঁজছি, প্যারালজি তৈরি করার পথগুলো খুঁজছি। ওই পথগুলো যদি তৈরি করতে পারি তাহলে তো আমার যথেষ্ট। এর জন্য তো আমার খুব বেশি জিনিস দরকার না। আমার দরকার একটা থাকা খাওয়ার জায়গা, আমার দরকার একটা ছোট্ট গাড়ি যাতে করে আমি জিনিসপত্র নিয়ে আসা করতে যেতে পারি এবং মিনিমাম ওইটাই চালাকি, ওইটাই বুদ্ধি যে আমি আমার রিসোর্সেস এর ভেতরে আমি কি করে আমার রিসোর্স গুলো জমা করব যাতে করে আমি আরেকটা নাটক করতে পারি। একদম এই নাটকটা থেকে পরের নাটকে কিভাবে যাব? এইটা করতে গিয়ে আমার প্রথম দিকে আমার দরকার হয়েছিল রাষ্ট্রের সাহায্য। এখন আমি রাষ্ট্রের কাছে আমি তাকাবো না। এখন আমি কোন মাল্টিন্যাশনাল কাছেও তাকাবো না। আমি নিজে টাকাটা রিসোর্সটা তোলার চেষ্টা করব যাতে করে পরের নাটকটা করতে পারি। কত লাগে? ১০ লাখের বেশি না, ১২ লাখের বেশি না। ওই টাকাটা যদি আমি তুলতে পারি তাহলে আরেকটা নাটক করতে পারবো। ওই পর্যন্ত তাকাচ্ছি। তারপরে তাকাতে পারি না। তারপরে জানি না কি হবে। ১০ লাখের পরবার হয়তো ১০ লাখ তুলতে পারবো না। হয়তো নাটক করতে পারবো না। কিন্তু আজকে পর্যন্ত পাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ। মুসলমান হিসেবে আমি এটা একদম আই এম হ্যাপি। যে একদম কোন দরকার নেই। আর মালিক যেদিন ডাকবে সেদিন যেতে হবে, সেদিন যাবো। এখন তো বয়স হয়ে গেছে। তো যতদিন পারি করে যাবো। বাস। এখন ওই বিশাল একটা তাজমহল বানাবার স্বাদ নাই। ছোট, ছোট জায়গা যদি তৈরি করতে পারি এই জায়গা বাস সিরিয়াসলি। রাইট। I mean থ্যাংক ইউ স্যার। আপনি যে লাস্টে যে কথাটা বললেন যে মানে আ মালিক যেদিন ডাকবে সেদিন যাবো। আবার আমার যদি আমার বয়স যদি ২০ বছর হয়, তাহলে আমি আবার মালিক কিন্তু অন্য জায়গায় তৈরি করিনি। একটা হচ্ছে মালিক কি বলে সে যেখানে মালিক যেখানেই থাকার আছে। আর আরেকটা হচ্ছে মালিক ইন মাই পজেশন, মালিক ইন মাই পাওয়ার, মালিক ইন মাই প্রিভিলেজ এবং আমরা কিন্তু সেই মালিককে সাংঘাতিক পুজো দিই, সাংঘাতিক প্রার্থনা করি সেই মালিকের কাছে। তো বেসিক্যালি it seems like a prisoner constantly, either in people's approval or in material possession or our important power. So it seems like the entire life of mental slavery. In the end, you realize it all vanishes. তো এটাই একটা কথা। তো আমরা একটা এই কথাটা জানতে চাইবো স্যার যে আপনি যেটা ড্রয়িং রুমে করেন, সেটাকে যদি আমরা উঠোনে করতে চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আমরা এটা করেছি দেখেন আমি ঢাকা শহরে বড় হয়েছি। এখনো উঠান এরকম একটা পাইনি। কাজে আমাদের এই নাটকটা স্ট্রাকচারড একটা ক্লোজ স্পেস। রাইট। ওইটা যদি উঠানের মতন তাহলে আরেকটা নাটক করতে পারি যে উঠানে করে বাংলাদেশে প্রচুর নাটক করেছি আমরা। লোকনাট্য থেকে অনেক নাটকে লোকনাট্য তো উঠানেই তো করে এগুলো। মানুষের হুম, বাড়ির উঠানেই করে। তো উঠানেও করা সম্ভব। যেকোনো জায়গায় করা সম্ভব। খালি ওইটাকে কাঠামো করে দেখতে হবে। আর যদি একটু বুদ্ধি থাকে মানুষ যদি দেখে, দর্শক যদি দেখে তাহলেই হবে। নিশ্চয়ই। রাইট, আর হ্যাঁ। আর 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 যে জায়গাটা হচ্ছে যে আমার আপনার যে ডেসপেয়ার এর কথা বলছিলেন, ডেসপেয়ার সবসময়ই ছিল মনে হয়। আমার কাছে মনে হয় না ওরকম সাদা কালো একটা জায়গা আমি দেখি না যে কখনো হবে না। খালি আমি বৌদ্ধ ধর্মের কথা বললেন, আমি অনিত্য মানি। এটা মার্কসিজম ও মানি যে একেবারে আপনার আ চেঞ্জ ইস ইনএভিটেবল। ইনএভিটেবল। দুনিয়ায় যদি কোন সত্য থাকে সত্য এই যে there has to be অনিত্য। কোন কিছুই নিত্য নয়। সবকিছুই পরিবর্তনশীল। মার্কসবাদ আমাকে শিখিয়েছে, বৌদ্ধ ধর্ম আমাকে শিখিয়েছে খুব পরিষ্কারভাবে।
কাজেই ডেসপেয়ার হ্যাঁ, অনেক সময় মনে হয় পারি না। অনেক সময় মনে হয় হতাশ লাগে, ক্লান্ত লাগে, ভীষণ ক্লান্ত লাগে। এত ক্লান্ত লাগে যে মনে হয় যেন আর নড়তে পারবো না। ডেসপেয়ার তো আছেই, কিন্তু ডেসপেয়ার যেমন আছে ঠিক তেমনি তার অন্য কয়েনটাও হয়তো আছে। যেদিন দর্শক খুব ভালো হয় এবং যেদিন দর্শক খুব উচ্ছ্বসিত হয়ে বলে যে নতুন কিছু দেখে যেটা আমরা নাটকে হয়তো দেখতেও চাইনি। ভিন্নভাবে এখন যখন দেখে, তখন ডেসপেয়ারটা কেটে যায়। তখন মনে হয় হ্যাঁ, কোনো মানে হয়। যখন মনে হয় যে যখন দর্শক বলে যে হ্যাঁ, আমরা এই ইসের সময় ইফতারের সময় নাটক করব, তখন সিরিয়াসলি খুব ভালো লাগে যে যদি নাও হয় জানি না হয়তো তারপরে সে হয়তো পারবে না। হয়তো কোনো জায়গায় আটকে যাবে। কিন্তু ও তো বলেছে তো ওই নিয়তটা আমার কাছে মনে হয় যে খুব সত্যি গুরুত্বপূর্ণ কথা। সে চেয়েছিল এখানটা। তো হয়তো হবে, হয়তো হবে না হুম, জায়গাগুলো। We just need to keep trying and ever যে যতই কলোনাইজ হন না কেন, আপনি শুরুতে যেটা বলেছেন না কেন, যতই হুম, কলোনাইজ হন না কেন, there has to be a space beyond that. আর নাইলে পরে আমি আপনার হুম। সাথে এখানে কথা বলতাম, আপনি আপনার সাথে আমার সাথে এখানে কথা বলতেন। এটা কিন্তু ওই রাইট, কলোনাইজ রাইট। স্পেস না তো এই হুম, টাইমের বাইরে যায়। হুম। ওই জায়গাগুলো আমাদেরকে খুঁজতে হবে এবং খোঁজার জন্য যথেষ্ট রসদ তৈরি করতে হবে। যেন আমার এই সময়টা থাকে। যেন আমি আপনাকে এই সময়টা দিতে পারি। যেন আমি আটকে না যাই। ওইটা আমাকে আগে থেকে প্ল্যান করে সময় বার করে দিতে হবে। আর নাইলে পরে তো আটকে রাইট, গেলাম। নাইলে তো পারলাম না। রাইট, রাইট। আমার লাইফের কোনো একটা খুব চরমতম ডেসপায়ার আম স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি চলে গিয়েছি। আমার আমার পাওয়ারটা চলে গিয়েছিল কোন কারণে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি স্যার আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো মানে স্যার আসলে মানে আপনার সাথে গল্প মানে আরো ৪ ঘন্টা করতে ইচ্ছে করতেছে। ইনশাআল্লাহ মানে আমাদের আবার কথা হবে। এবং যে কথাটা আমাদের আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং বিশেষ করে আমাদের আ গ্রামের স্কুলের ছেলেমেয়েরা বা যে সমস্ত বাচ্চারা ওই যে আমি আপনাকে ১ম একটা খুব বড় সেই শব্দটা আমার কলিগরা পছন্দ করে না একেবারেই। আমি যেটা বলি বাংলাদেশে একাডেমিক appetite এক্সিস্ট করে। যে কিছু জায়গায় কিছু মানুষের অনেক রিসোর্স আছে একাডেমিক্সে, রেস্ট অফ দ্যা মানুষের নাই। যেমন গতকালকে একটা জায়গায় আমি বলছিলাম, গতকালকে একটা আলোচনা বাংলাদেশ থেকে মেয়েরা উচ্চশিক্ষার জন্য বাইরে আসার ক্ষেত্রে, তো আমি বলছিলাম যে বাংলাদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সংখ্যা ১% এরও কম। ১% এরও কম। কিন্তু কত শতাংশ আমি তার মানে এটাকে আমি এক্সল্ট করছি না। I am not exalting it. তো আ আ ওই জায়গা থেকে আমাদের সেই স্পেসটা তৈরি করার জন্য রেজিস্ট্যান্স আমি এই কথাটা একটা কনফারেন্সে শুনেছিলাম। একজন রিসার্চার উনি আম আ ফিলিস্তিনে আ ফেল্লাহিন আ ফেল্লাহিন যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা জায়গা উনি বলছিলেন, এই মানুষগুলো রেজিস্ট করে বিকজ they don't have any other else কারণ এখন থেকে ওই কতদিন আগে থেকে বলছে ট্যাংকের সামনে তোমরা দাঁড়াতে পারবা না। কিন্তু ওই একটা মানে ইটের টুকরা নিয়ে বা পাথরের টুকরা নিয়ে হোক তারা টিকে আছে। বিকজ টিকে থাকাটা ছাড়া তাদের আর কোন অপশন ছিল না। সো আমারও যখন despair লাগে স্যার, তখন কোন একটা লোয়েস্ট মোমেন্ট এ আমি ওই 'ম্যান অ্যান্ড হিজ সার্চ ফর মিনিং' ভিক্টর ফ্রাঙ্কল এর বইটা পড়ছিলাম। পড়ার পরে তখন আমার কাছে যেটা আমি শিখছি সেটা হচ্ছে চরমতম খারাপ মুহূর্তেও মানুষের ভেতরে একটা সত্তা থাকে that can reach our finest forces, summon our finest forces and resist. তো আম আপনার কথায় ওই জিনিসগুলো আমার কাছে আরো বেশি প্রতীয়মান হলো স্যার এবং আমিও মানে আমরাও চেষ্টা করব ওই জায়গাগুলো তৈরি করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। মানে ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আমরা সেই রেজিস্ট্যান্স এ আমরা ওই জায়গাটা তৈরি করতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই ১০০ বার। আবার যদি কখনো দেখা হয়, আরো যদি কথা হয় যেকোনো সময় আপনার যদি
আপনার পাশে যদি দাঁড়াতে পারি, একসাথে কাজ করতে পারি, আমাদের খুব ভালো লাগবে। জি স্যার, আপনি অ্যাবসোলিউটলি স্যার, অ্যাবসোলিউটলি। সেই প্রত্যাশাই থাকলাম এবং এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এবং স্যারের সাথে আবারও আলোচনার আমাদের অবশ্যই আপনাদের সবার নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। হাফেজ। থ্যাংক ইউ।